নমস্কার। হোমিও উদ্দীপনার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজ 21শে মার্চ 2024, বৃহস্পতিবার। আমাদের আজকের আলোচক ডক্টর নীলকমল বর্মন স্যার। আমাদের আজকের আলোচ্য বিষয় যখন সার্জারির বিকল্প হোমিওপ্যাথি, পর্ব 7। আমাদের আজকের বিষয় সিস্টাইটিস। স্যারকে অনুরোধ করবো স্যার আজকের আলোচনা শুরু করুন। নমস্কার। যখন সার্জারির বিকল্প হোমিওপ্যাথি, আজকে সম্ভবত সপ্তম অধ্যায়। এর আগে আমরা বিভিন্ন ধরনের আলোচনা করেছি, তবে আজকের যেটা আলোচনা, তুলনামূলক এই রুগীটা আমরা কম পাই। যারা পান না, একদমই পান না, কিন্তু যারা আমরা একটু কি বলবো যে সার্জারির ব্যাপারগুলোকে নিয়ে আমরা যখন একটু দক্ষতা দেখাই, তখন অটোমেটিক্যালি পেশেন্টের বাড়ি থেকে একটা প্রত্যাশা থাকে এবং শুনে যে হ্যাঁ অমুক বাবু তো ভালো প্র্যাকটিস করছেন, একবার তার সাথে আলোচনা করা যাক, যেটা হয়ে থাকে আর কি। তো যদি আপনার সেই সম্বন্ধে একটু দক্ষতা থাকে, আপনার বয়সটা যদি একটু বেশি হয়ে গিয়ে থাকে, তাহলে আপনি নিঃসন্দেহে এই ধরনের কেসগুলো পাবেন, তাতে আমার কোনো অন্তত শঙ্কা নেই। শুধু তাই নয়, এটা এমন একটা মজার বিষয় বা একটা মজার জিনিস, যেখানে আমি সবসময় বলবো আর কিছুতে সার্জারি করুন নাই করুন, ড্যাক্ট্রোসিস্টাইটিস যখন হবে তখন প্লিজ ড্যাক্ট্রোসিস্টেক্টমি করাবেন না। কেন? এটার পিছনে কিন্তু অনেকখানি যুক্তি আছে। আগে যুক্তিটা একটু বলে নিই, তারপরে বলবো। কারণ আজ পর্যন্ত সার্জারিতে যত সাফল্য আছে, সব থেকে ব্যর্থতম জায়গা হচ্ছে সার্জারির এই ড্যাক্ট্রোসিস্টেক্টমি, অথবা যখন একজন মানুষ বা একটা শিশু যখন ড্যাক্ট্রোসিস্টাইটিসে ভুগছে। শিশু কেন বললাম? আসলে এটা কিছু কিছু ক্ষেত্রে একটা কনজেনিটাল ডিফেক্ট হিসেবে পরিগণিত হয়। যখন একটা সদ্যজাত শিশুর চোখের দুধারে বা একধারে যদি কোনো কারণে এভাবে ফুলে যায় বা ইপিফোরা হয়, অর্থাৎ ইপিফোরার মানে হচ্ছে অতিরিক্ত জল বের হয়ে আসা চোখ থেকে, মানে ওভার টিয়ারিং যেটাকে বলা হয়, এরকম একটা কেসে আমরা কিন্তু সবসময় বলবো যে এই সকল কেসে অন্তত ড্যাক্রোসিস্টেক্টমি করাবেন না। কিছু কিছু ক্ষেত্রে হয়তো সিরিঞ্জিং করে এটাকে রেহাই পাওয়া যেতে পারে, কিন্তু সেটা কিন্তু কোনো অবস্থাতেই ড্যাক্রোসিস্টেক্টমি নয়, সেটা হচ্ছে সিরিঞ্জিং। সিরিঞ্জিংটা জিনিসটা কি একটু পরে আমি বলার চেষ্টা করব। আসলে ওই চোখের জলে নাকের জল বলে একটা কথা আছে না, যে যখন একটা মানুষ ব্যতিব্যস্ত হয়ে ওঠে, যখন আর কিছু করতে পারে না, দিশেহারা বা নাজেহাল অবস্থায় পৌঁছয়, তখন আমরা মজা করে বলি যে চোখের জলে নাকের জলে অবস্থা। যদি আপনার পেশেন্ট এই ড্যাক্রোসিস্টেক্টমি করান, তাকে বাকি জীবনটা কিন্তু ওই চোখের জলে নাকের জলে কাটাতে হবে। কারণ যে ল্যাক্রিমাল স্যাক যেটা আছে, সেটাকে যেহেতু কেটে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, তখন কোনো অবস্থাতেই সেই রুগীটির আর ন্যাসোফেরিঞ্জিয়াল অঞ্চল দিয়ে নেসেল ডাক্টের উপরে বা ল্যাক্রিমাল ডাক্টে গিয়ে কিন্তু কখনোই সেই জলটা, অর্থাৎ টিয়ার যেটা, সেটা পাংটার মাধ্যমে কখনোই কিন্তু গিয়ে পৌঁছবে না, তখন ওভারফ্লো হতে বাধ্য হয়। সেই জন্য আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং ব্যক্তিগত মতামত হচ্ছে যে কি আপনারা মেডিসিন দিয়ে সারান, যদি অপারেশন, যদি কেন আমি তো নাই বলবো, সেখানে কিছু মেসেজের ব্যবস্থা আছে। একজন পেশেন্ট যদি রেগুলার সেই ম্যাসেজটা করে, অন্তত এই যাত্রা থেকে সে বেঁচে যাবে বলে আমি অন্তত বিশ্বাস করি। তাহলে এই ছিল ভূমিকা। চলুন আস্তে আস্তে আমরা ধাপে ধাপে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। তো ড্যাক্রোসিস্টাইটিস, এখানে একটা ব্যাপার আছে যে ল্যাক্রিমাল ডাক্ট যখন ইনফ্লামেশন হচ্ছে, প্রথম ইনফ্লামেশন এবং সেখান থেকে একটা ইনফেকশন, এবং পরবর্তী ক্ষেত্রে যখন তার চোখের জলটা নাকের মধ্যে দিয়ে বেরিয়ে আসতে পারছে না, ভিতরে ঢুকতে পারছে না, এই যে একটা অবস্ট্রাকশন, এই যে একটা ভয়ানক পরিস্থিতি, তখন এই ধরনের একটা অসুবিধার সৃষ্টি হয় এবং আমাদের আই সার্জনের কাছে গেলেই তারা অপারেশনের কথা বলেন, কিন্তু আখেরে এটা কিন্তু কোনো প্রকার লাভ হয় না, এটুকু অন্তত দায়িত্ব নিয়ে বলতে পারি।
উল্টে দেখা যায় যে যদি প্রপার ট্রিটমেন্ট না হয়, একটা চোখ প্রায় নষ্ট হবার মতো একটা অবস্থায় গিয়ে পৌঁছে যেতে পারে যদি সেটা কন্টিনিউয়াস, যদি ইনফেকশন হতে থাকে, সেখানে যদি রাবিং হয়। এখানের ইনফেকশনটা কিন্তু অ্যাকচুয়ালি হয় ব্যাকটেরিয়াল ইনফেকশন, এবং সেটা যদি হাইজিন মানা না হয়, প্রত্যেকটা মানুষের তো একটা হাইজিন আছে, আবার প্রত্যেকটা অর্গানেরও বেশ কিছু কিন্তু পার্সোনাল হাইজিন বা অঙ্গভিত্তিক বা কিন্তু কি বলবো এটাকে অর্গানোপ্যাথিক হাইজিন কিন্তু আমরা মেনটেন করতে বাধ্য হই। কিন্তু যদি দেখা যায় যে এই ধরনের হাইজিন আমাদের পেশেন্টরা মেনটেন করতে পারছে না, তাহলে কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতি চলে যেতে পারে, যেটা আপনারা এই ছবিটাতে দেখতে পাচ্ছেন। তো ছোট্ট করে দেখে নেওয়া যাক জিনিসটা কি ঘটছে। এখানে যারা আছেন সবাই চিকিৎসক, অতএব নতুনভাবে আর চোখের অ্যানাটমি বলার কোনো দরকার পড়ে না। তবু ক্লাসের স্বার্থে যেটুকু বলা হয় সেটা দেখুন। আমাদের তো ল্যাক্রিমাল গ্ল্যান্ড থাকে, আপার পোর্শনে থাকে, আর সেইটা যখন ওভারফ্লো হয়ে বেরিয়ে এসে এর কাজটা হচ্ছে লুব্রিকেট করে রাখা, অর্থাৎ চোখের পাতাকে সবসময় একটা লুব্রিকেন্ট মানে হচ্ছে পিচ্ছিল করে রাখা, যাতে চোখের পাতা ফেলতে কোনো প্রকার কষ্ট না হয় বা ফরেন বডি সেন্সেশন যাতে না হয়। তো এখানে দেখুন এই যে তীরের জায়গাটা, আপার ল্যাক্রিমাল পাংটা, এখানে একটা ছোট্ট করে একটা আইলিডের নিচের দিক থেকে প্রচন্ড ছোট একদম পিন পয়েন্ট একটা হোল থাকে, আর নিচের দিকে একটা হচ্ছে লোয়ার ল্যাক্রিমাল পাংটা থাকে, পাংটাম যেটাকে বলা হয়। অতএব এই দুটো বেরিয়ে এসে ল্যাক্রিমাল স্যাকের মাধ্যমে আস্তে আস্তে ল্যাক্রিমাল ডাক দিয়ে নাকের ভিতর দিক দিয়ে কিন্তু জলটা বেরিয়ে চলে আসছে। তাহলে প্রতিনিয়ত এই ল্যাক্রিমাল গ্ল্যান্ডে ল্যাক্রিমেশন হচ্ছে, সমস্ত চোখকে ভিজিয়ে রাখছে, আমাদের চোখের পাতা ফেলতে কোনো প্রকার কষ্ট হচ্ছে না, ফরেন বডি সেন্সেশন হচ্ছে না, দুটো পাংটার মাধ্যমে বেরিয়ে এসে আস্তে আলটিমেট এটা নেসো ফেরিঞ্জিয়াল যে ডাক্ট যেটা আছে বা ল্যাক্রিমাল স্যাক যেটা আছে সেখানে এসে পৌঁছেছে প্রতিনিয়ত। এবার অতিরিক্ত যখন হয় তখন, বা আমরা যখন কাঁদি, যখন আমাদের টিয়ারিং হয় অর্থাৎ চোখ থেকে যখন জল পড়ে, তখন ল্যাক্রিমাল গ্ল্যান্ডের সিক্রেশনটা অভূতপূর্বভাবে বেড়ে যায় সেই আবেদনে বা সেই আবেগে বা সেখানে অতিরিক্ত কোনো প্রকার চাপ পড়ার জন্য। তাহলে এই ফেনোমেনাটা এত সুন্দর ফিজিওলজিক্যাল। এবার দেখা যাচ্ছে কি সেখানে যদি কোনো প্রকার ডিস্টারবেন্স হয়, তাহলে এই যে চ্যানেল দিয়ে কোনোভাবে কিন্তু ল্যাক্রিমাল স্যাকে আমাদের ল্যাক্রিমেশনটা হতে পারছে না। তাহলে দেখুন একটা জায়গা থেকে অরিজিন হলো, লিকুইডটা বেরিয়ে আসছে বা টিয়ারটা বেরিয়ে আসছে, চোখের জলটা বেরিয়ে আসছে, সেটা তার প্রপার পদ্ধতিতে বেরিয়ে যেতে পারছে না, মাঝখানে যদি একটা অবস্ট্রাকশন হয় তাহলে নিশ্চয়ই সেই জায়গাটা ফুলে যাবে, একটা টিউব যেটা সেটা নিশ্চয়ই ফুলে যাবে। আপনি একটা ঘরের কথাই মনে করুন না, ঘরের মেঝেতে যেখান দিয়ে জল বেরিয়ে যাওয়ার জন্য একটা হোল করা আছে, ফুটো করা আছে, সেটা যদি বন্ধ হয়ে যায় এবং আপনি যদি ঘরের মেঝেতে যদি 2-4 বালতি 10 বালতি যদি জল ফেলে দেন, তাহলে কি হবে? ওভারফ্লো হবে। তাহলে ড্রেনেজটাকে আমাদের ঠিক করতে হবে। এই ড্রেনেজের সিস্টেমের গন্ডগোলের জন্য এই ধরনের যা কিছু ঘটনাটা ঘটছে। তাহলে আমরা যদি খুব বয়সের হিসাব করি, তাহলে আমরা দেখবো যে ঠিক মধ্য বয়স উত্তীর্ণ হয়ে গেলে এই ধরনের জিনিসটা কিন্তু দেখা যায়। মধ্য বয়স উত্তীর্ণ হলে অর্থাৎ 45 থেকে 50-এর মধ্যে এই জিনিসটা কিন্তু ঘটে। স্ত্রী পুরুষের যদি কথা বলেন, তাহলে আমি মনে করি বা আমি দেখেছি মহিলাদের ক্ষেত্রে এই ধরনের যে ইনফ্লামেশন অর্থাৎ ড্যাক্টোসিসটা এটি সবার সম্ভাবনাটা বেশি। আর প্রথমেই বলেছিলাম যে কিছু কিছু ক্ষেত্রে শিশুদের কিন্তু এটা হয়, অর্থাৎ তাদের হয় কি কনজেনাইটাল ডিফেক্ট, যেটা হয়তো প্রপার তখনও পর্যন্ত প্রিম্যাচিওর ডেলিভারি তখন মানে আকসার ঘটে থাকছে, আমরা ডাক্তারবাবুদের সময় কম, ডাক্তারবাবু বিদেশে চলে যাবেন, বাইরে চলে যাবেন, নার্সিংহোমের চাপ, মায়েদের চাপ, আমরা কষ্ট সহ্য করব না, আলটিমেট অনেক চাপ নিয়ে চাপাচাপির ফলে আজকের এই ধরনের শিশুদের মধ্যে কিন্তু এই একটা এর প্রবণতা থেকে যাচ্ছে, কারণ প্রপার পদ্ধতিতে তার সমস্ত অর্গানগুলো কিন্তু তখনও তৈরি হচ্ছে না। আমরা যারা মায়াজম বিশ্বাসী, আমরা যারা হেরিডিটারি ডিজিজকে বিশ্বাসী, তারা এটাকে অবশ্যই একটা সিফিলিটিক কন্ডিশন বলে মনে করব বা অ্যান্টি সিফিলিটিক মেডিসিন দিয়ে তার ট্রিটমেন্ট করব বলেই আমরা অন্তত মনে করি। কিন্তু
পরবর্তী ক্ষেত্রে যখন মধ্যবয়স উত্তীর্ণ কারো যদি হচ্ছে, সেটা পুরুষ হোক অথবা মহিলা হোক, সেখানে কিন্তু তখন সিফিলিটিক মেডিসিনের কথা আমরা না ভেবে বরং আমরা সাইকোটিক মেডিসিনের কথা ভাববো, কারণ তখন যে সকল ফেনোমেনাগুলো ঘটছে সেটার পিছনে কিন্তু সম্পূর্ণভাবে সাইকোটিক মায়াজম বা আনহাইজিন অথবা পুয়ার হাইজিন অথবা অন্য কোনো ধরনের কারণ রয়ে গেছে বলে আমরা বিশ্বাস করব। তাহলে দেখুন, তাহলে আলটিমেট যে জিনিসটা হচ্ছে, কি ঘটছে, ল্যাক্রিমেল ডাক থেকে পাংটার মাধ্যমে এসে পৌঁছানোর যে প্যাসেজ, তার মাঝখানে কিন্তু কোথাও না কোথাও একটা অবস্ট্রাকশন পাচ্ছে। এটা হচ্ছে মূল ফেনোমেনা। এবার আমরা যদি কারণের কথা ভাবি, আমরা যদি ছোট ছোট করে যদি প্র্যাকটিস অফ মেডিসিনের এর চ্যাপ্টারগুলো খুলে দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে ড্যাক্রোসিস্টাইটিস যেটা, সেটা কিন্তু ওল্ডার চিলড্রেন অ্যান্ড আডাল্ট দুজনের মধ্যে আমরা পাচ্ছি। তার ভিতরে আমরা কার কার ক্ষেত্রে পাবো, যে সকল ক্ষেত্রে সাইনাসাইটিসের ইতিহাস আছে, মানে কজ হচ্ছে সাইনাসাইটিস, অথবা কিছু কিছু ক্ষেত্রে যদি দেখা যায় যে নেজাল অ্যাবসেস, একটু আগে আমরা বলেছিলাম, বা আমার এই যে ধারাবাহিক যেটা আলোচনা চলছে যখন সার্জারির বিকল্প হোমিওপ্যাথি, প্রথম ক্লাসে ছিল অ্যাবসেস, তাতে বিভিন্ন জায়গার অ্যাবসেস নিয়ে আমি আলোচনা করেছিলাম, এবং আজকেও দেখা যাচ্ছে সেই অ্যাবসেসের ব্যাপারটা কিন্তু ঘুরে ফিরে আসছে, অর্থাৎ নেজাল অ্যাবসেস, নাকের আশেপাশে যদি কোনো প্রকার অ্যাবসেস হয়ে থাকে তাহলে কিন্তু এই ধরনের ড্যাক্রোসিস্টাইটিস হওয়ার একটা সম্ভাবনা থাকে। পরবর্তী কারণটা আমরা কি বলতে পারি, ট্রমা অর্থাৎ আঘাত লাগা। আমরা জানি যে যে কোনো জায়গায় আঘাত লাগে সেখানে কিন্তু একটা সোয়েলিং হয়, সেখানে একটা ইনফ্লামেশন হয়, ইনফেকশন হয় কিনা জানি না কিন্তু তখনও। তাহলে প্রথম দুটো ক্ষেত্রে কি হয়, যেখানে কত ইনজুরি হয় সেখানে ইডিমেটাস একটা সোয়েলিং হবে, অর্থাৎ সোয়েলিং হবে, ইডিমা দেখা দিবে এবং তারপর একটা ইনফ্লামেশন হবে। কোনো কারণে সেটা যদি একটা দীর্ঘমেয়াদী হয়, 1 থেকে 2 দিনের ব্যাপার নয়, 1 থেকে 1.5 মাস বা অতিরিক্ত কাল যদি সেই রকম একটা সিচুয়েশন তৈরি করে, তাহলে দেখবেন সেই সকল ল্যাক্রিমাল ডাক্টে কিন্তু একটা ব্লকেজ তৈরি হয়ে যায়। তাহলে সেটার জন্য হতে পারে। আর একটা কি হতে পারে, যেহেতু একটা গ্রোথ বললাম, একটা অ্যাবনর্মালিটির কথা বললাম, তাহলে নিশ্চয়ই টিউমারটা একটা ওই ধরনের একটা অ্যাবনর্মালিটি, বিশেষ করে ওই ধরনের নেজাল প্যাসেজের ক্ষেত্রে। তাহলে টিউমার ইন দ্য সাইনাস অর নেজাল প্যাসেজেস, এটা কিন্তু ওয়ান অফ দ্য মেন কজ, এটাকে আমাদের জানতে হবে। আরেকটা যেটা থেকে যায় সেটা হচ্ছে কি, যেটা আমি সব থেকে প্রথমে বলেছিলাম, এখানে কিন্তু কোনো প্রকার ভাইরাল ইনফেকশনের ব্যাপার থাকে না, যেটা থাকে সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন, এবং জেনারেলি স্ট্রেপ্টোকক্কাল এবং স্ট্যাফাইলোকক্কাল ইনফেকশনের দ্বারা কিন্তু এরকম জায়গা হয়। জানবেন যে যে কোনো ধরনের বয়েল, অন্তত মডার্ন সায়েন্স যেটা বলে, হোমিওপ্যাথিরা কি বলবেন আমি জানি না, মডার্ন সায়েন্সের চিন্তা ভাবনা হচ্ছে বা তাদের বক্তব্য হচ্ছে সকল জায়গায় স্ট্যাফাইলোকক্কাল বা স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন কিন্তু এর অন্যতম কারণ। তাহলে আমাদেরকে সেইভাবে চিন্তা ভাবনা করতে হবে, আমাদেরকে এগোতে হবে, এবং আমাদের পরবর্তী ক্ষেত্রে আমরা কি ধরনের ট্রিটমেন্ট নেব। শুধু লক্ষণ ভিত্তিক ট্রিটমেন্টের সাথে সাথে যদি আমরা এই কজেস অর্থাৎ ইটিওলজিটাকে যদি আমরা ঠিক ভালো মতো বুঝতে পারি, এবং পেশেন্টের অর্থাৎ আমরা যে রুগীটাকে দেখছি তার প্যাথোলজি, তার ফিজিওলজি, তার কন্ডিশন যদি আমাদের কাছে সুস্পষ্ট হয়ে গিয়ে থাকে, তাহলে দেখবেন আমাদের চিন্তা ভাবনা দিয়ে কিন্তু ওষুধগুলো তখন সুন্দরভাবে বদলে যেতে শুরু করে। শুধু লক্ষণ ভিত্তিক চিন্তা ভাবনা করলেই চলবে না, যেটা আমি চিরদিন বলে এসেছি, যে আমাদেরকে প্যাথোলজি বুঝতে হবে, আমাদের অর্গানন বুঝতে হবে, আমাদের কোন অর্গানের জায়গা, কি প্যাথোলজি সেখানে হতে পারে, আমরা যদি ঠিকভাবে বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের ট্রিটমেন্টটা আরেকটু সুগভীর এবং সুচিন্তক হিসেবে কিন্তু উপস্থাপিত হতে পারি বলে আমি অন্তত মনে করি। তাহলে দেখুন, সাইনাসাইটিসের জন্য হতে পারে, নেজাল অ্যাবসেসের হতে পারে, ট্রমার কথা বলেছি, টিউমারের কথা বলেছি, এবং পরবর্তী ক্ষেত্রে আমরা কি পেলাম না, ব্যাকটেরিয়াল ইনফেকশন। এই কতগুলো কজের জন্য কিন্তু আমাদের এই ড্যাক্রোসিস্টাইটিস বলে যে আজকে যে আলোচনা হচ্ছে সেটাকে আমরা দাবি করব। এটা অ্যানাটমি, সেই জায়গাটা একটা স্লাইড বেশি করাই ছিল। এবার দেখে নিন, আমরা দেখে নিতে চাইবো যে কি ঘটনাটা ঘটে। আমি দুটো ছবি এখানে রেখেছি। বাঁদিকে ছবিটা দেখুন, যে ছেলেটা এখনো তার
কি বলবো এটাকে, মায়ের নিপেল বা বটল নিপেল যেটা শাক করে, তারও কিন্তু এটা একটা হতে পারে। তাহলে দেখা যাচ্ছে কি, এটা প্রাথমিকভাবে এখানে কিন্তু কোনো প্যাথোলজি নেই, মানে কি বলবো যে বাইরে থেকে প্যাথোলজিক্যাল টেস্ট করে আপনি বুঝবেন, এর কিন্তু কোনো জায়গা নেই। এখানে আপনাকে এই সাইন অ্যান্ড সিমটম বা পেশেন্টের দিকে তাকিয়ে আপনাকে উপলব্ধি করতে হবে এর মূল কারণটা কি। এর জন্য কিন্তু আপনাকে প্রচুর রুগী দেখতে হবে। চাইল্ড যে সকল হসপিটালগুলো থাকে বা যে সকল জায়গায় আপনি এই ধরনের রুগীগুলোকে বেশি পাবেন, আপনাকে সেখানে ভালো করে কিন্তু দেখতে হবে। আর এই বয়সে এসে, বৃদ্ধ বয়সে এসে রুগী পাওয়ার সুবাদে হয়তো দেখতে পারি, জানতে পারি, কিন্তু অ্যাকচুয়াল জানার জায়গা হচ্ছে সেটাই যখন আপনারা, মানে আমি বড়রা কিছু মনে করবেন, আমি জুনিয়রদেরকে বলছি, তারা যখন তারা হসপিটালের বা আউটডোরে বা আই ডিপার্টমেন্টে যখন তারা ডিউটি করবেন, তখন কিন্তু এই ধরনের রুগীরা বেশি পরিমাণে পাবেন, আদারওয়াইজ কিন্তু পাওয়ার কোনো সম্ভাবনা নেই। আর হোমিওপ্যাথি হিসেবে তো পাওয়ার সম্ভাবনা থাকবেই না, কারণ ওইটুকু শিশুর ক্ষেত্রে কজন আর হোমিওপ্যাথির উপরে বিশ্বাস করেছে বা ভরসা করেছে বলুন তো? করে না। সে যাই হোক, পরিস্থিতিটা আপনার বোঝার চেষ্টা করুন কি ঘটছে। এবার ডান দিকের যে মহিলাটির ছবি আছে সেটা তো একটুখানি খেয়াল করুন। এখানে এইটা একটা ছোট্ট বাচ্চার জায়গা বলে তার স্কিনের যে সকল ব্যাপারগুলো, বা একটা সদ্যজাত শিশু বলে বা তার বয়স কম বলে যেভাবে আমরা ছবিটা প্রস্ফুটিত হয়েছে, আর একজন মহিলা যার একজন বড়, যিনি অন্তত 20, 22, 25 বছরের মহিলা, তার দুটোর ভিতরে ফারাক লক্ষ্য করুন, অনেকখানি কিন্তু ফারাক, কিন্তু দুটোই কিন্তু ড্যাক্রোসিস্টাইটিসেরই কিন্তু একদম আদর্শ ছবি। এবার এনার যেটা বাঁদিকের ছবিটা দেখুন, সোয়েলিং, অর্থাৎ এই যে একটা গ্ল্যান্ড, ল্যাক্রিমাল স্যাক, যেটা এই যে জায়গাটা, এইটা কিন্তু সম্পূর্ণভাবে ব্লকেজ হয়ে গিয়ে এই নাকের মধ্য দিয়ে বেরিয়ে আসতে না পড়ার জন্য তার যে সারাউন্ডিং এরিয়া, ইভিন তার আপার আইলিড, লোয়ার আইলিড, ল্যাটারাল সাইড এবং মিডিয়াল সাইড সবকটাতে অদ্ভুতভাবে ফুলে গেছে, এবং কোনোভাবেই তার এই জলটা কিন্তু সম্পূর্ণভাবে বেরিয়ে যেতে পারছে না। এরকম একটা পরিস্থিতি আমরা কিন্তু তার ভিতরে লক্ষ্য করছি। এইবার আমরা যদি খুব সংক্ষেপে, পেশেন্টরা যখন আসবে আপনারা তো দেখে বুঝতে পারছেন তারা কি ধরনের সমস্যার কথা আপনাকে বলবে। নিশ্চয়ই চোখ দিয়ে জল পড়ার কথা বলবে, ব্যথার কথা বলবে, জ্বালা যন্ত্রণার কথা বলবে, তার একটা কষ্ট হচ্ছে, বা খুব বাড়াবাড়ি অবস্থায় তার একটা জ্বর জ্বর ভাব হচ্ছে, সেটা কিন্তু তারা একটা অভিযোগ করবে। তাহলে আমরা যদি ড্যাক্রোসিস্টাইটিসের শুধু লক্ষণগুলোকে নিয়ে আলোচনা করি, তাহলে যে 5টা সিমটম, হয়তো আরো থাকতে পারে, আমি যেখান থেকে কালেক্ট করেছি সেখানে 5টা ছিল বলি যে 5টাই হবে সেটা নয়, আর একই রোগীর মধ্যে যে আপনি সবগুলো পাবেন তাও নয়। হয়তো আপনি মেজর সিমটম হিসেবে 2-3টে পেতে পারেন, খুব যদি কেয়ারফুলি খেয়াল করেন তাহলে তো 10-12টা সিমটমসও পেতে পারেন। এটা কিন্তু ম্যাথমেটিক্যাল সিমটমস নয়, এটা বলছি ডিজিজ ওয়াইজ যে সকল সিমটম গুলো, অর্থাৎ তার আই পেন, যে জায়গায় অর্থাৎ যেদিকে চোখে তার এই ড্যাক্রোসিস্টাইটিস হয়েছে সেখানে একটা সিভিয়ার যন্ত্রণা হবে। পরের পয়েন্ট আমরা কি বলতে পারি, সোয়েলিং অ্যারাউন্ড দ্য আই, অর্থাৎ চোখের চারপাশে অথবা নিচের দিকে অথবা উপরের দিকে, যখন যে জায়গায় সব থেকে বেশি ভয়ানকতা দেখা দেয় তার উপরে ডিপেন্ড করবে সেটা ব্যথাটা বা ফোলাটা কোথায় হবে। রেডনেস অর স্কিন ডার্কেনিং, অর্থাৎ হয় সেই জায়গাটা খুব বেশি লালচে হয়ে যাবে, শিশুদের ক্ষেত্রে বা ফর্সা যারা তাদের ক্ষেত্রে আমরা লালচে ভাবটা দেখি, একটু ব্ল্যাক কমপ্লেক্স যাদের তাদের ক্ষেত্রে আমরা ডার্কেনিংটা আমরা একটু বেশি দেখবো, অন্যভাবে দেখবো। আর একটা কি হবে কি, এরকম জায়গায় যে ইনার যে আইলিড আছে সেখান থেকে অথবা আশপাশ থেকে কিন্তু একটা পাস সিক্রেশন হয়। পাস সিক্রেশনটা কিন্তু 2-1 দিনের মধ্যে হয় না, সেকেন্ডারি বা টার্সিয়ারি কন্ডিশন যখন অ্যারাইজ করে তখনই কিন্তু একটা এই ধরনের পাস সিক্রেশন হয়, তার সাথে কিন্তু একটা ফিভার অর্থাৎ জ্বর ভাব যেটা আমি বলেছিলাম সেটা দেখা দিতে পারে। আবার প্রথমের ছবিটাতে ফিরে চলে যাচ্ছি, দেখুন তাহলে এই যে ব্যাকটেরিয়াল ইনফেকশনের কথা বলছিলাম, যেটা স্ট্যাফাইলোকক্কাস অথবা স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন হয়, তখন পরিস্থিতিটাকে আপনারা বোঝার চেষ্টা করুন। সেখানে পাস ফর্ম হবে হচ্ছে পুঁজ বেরিয়ে আসবে, সেটা ইয়েলিশ হতে পারে, হোয়াইটিশ হতে পারে, গ্রিনিশ হতে পারে,
পুরুলেন্ট হতে পারে, প্রচন্ড দুর্গন্ধযুক্ত হতে পারে, প্রচন্ড পাতলা হতে পারে, চটচটে হতে পারে। আমি আমি প্রত্যেকটাকে বলে যাচ্ছি কেন, প্রত্যেকটা প্যাথোলজিক্যাল কন্ডিশন। আর তার সাথে ব্যাপার থেকে গেছে যে হোমিওপ্যাথিক্যালি যখন আমরা একটা মেডিসিন সিলেক্ট করব, এই পাশের যে ডিসচার্জ যেটা হচ্ছে, সিক্রেশন হচ্ছে, তার ন্যাচারের উপরে কিন্তু আমাদের অনেক ওষুধ কিন্তু আমরা নির্ভর করতে পারি। চটচটে হলে আমরা যেরকম একটা ওষুধ দেওয়ার কথা ভাববো, আমরা যদি পেস্টি হয় তার জন্য ভাববো, আমরা যদি একদম থিক হয়, থিন হয়, ব্লাডি হয়, পুরুলেন্ট হয়, অথবা অফেন্সিভ থাকে, বা ল্যাক্রিমেল বা অ্যাক্রিড, অর্থাৎ প্রচন্ড ক্ষতকর, যে জায়গাটা দিয়ে আসছে সেই জায়গাটা হেজে যাচ্ছে, এরকম বিভিন্ন চরিত্রের উপরে, অর্থাৎ সিক্রেশনের চরিত্রের উপরে কিন্তু আমাদের ওষুধের নির্ভরতা কিন্তু বেড়ে যায়। আবার যারা আরেকটু মাইনিউটলি খেয়াল করবেন, হয়তো তারা খেয়াল করবেন যে ডান দিক বাঁ দিকে কিন্তু আমাদের কিন্তু ওষুধের পার্থক্য হয়, আমরা কিন্তু সেই জায়গাটাকে কিন্তু কখনো ভুলে গেলে চলবে না। তাহলে দেখুন, আবার আমি একটা এতে ফিরে যাচ্ছি, এই যে জায়গাটা, তাহলে আপনি তো বুঝলেন যে এটা একটা কেস অফ ড্যাক্রোসিস্টাইটিস। কিন্তু যদি আপনি ড্যাক্রোসিস্টেক্টমি করেন, অর্থাৎ এই পাংটার এই জায়গাটাকে যদি কেটে বাদ দিয়ে দেয়া হয়, তাহলে কিন্তু কখনোই আর প্রপার ওয়েতে সেটা ল্যাক্রিমেল স্যাক দিয়ে বা ড্যাক্টিমেল ডাক্টে গিয়ে পৌঁছবে না। তখন এই নিচের চোখের পাতার উপর থেকে অতিরিক্ত জল বেরিয়ে আসবে, যেটাকে আমরা বলি ইপিফোরা। অর্থাৎ এই যে বলেছিলাম চোখের জলে নাকের জলে হওয়ার মতো একটা অবস্থা হয় যদি এটা অপারেশন হয়। তখন ডাক্তারবাবুরা হেসে বলেন যে এই বয়সে আর কি করবেন, ওই সারাটি জীবন রুমালে চোখ ঘষে ঘষে কাটান। এটা কিন্তু তাচ্ছিল্য করে বলা নয়, এটা ব্যঙ্গ করে বলা নয়, এটা হচ্ছে একটা পরিস্থিতির শিকার। আপনি যদি অপারেশন করেন, আপনাকে মেনে নিতে হবে আপনার এই ধরনের সমস্যাতে বাকি জীবনটা আপনার, মানে আপনার পেশেন্টের আর কি, চোখের জলে নাকের জলে শুধু নয়, তাকে সারা জীবন রুমাল নিয়েই কাটাতে হবে। তাহলে এ থেকে দুটো উপায় আছে। দেখুন, মেসেজ, ডান দিকের ছবিটা দেখুন, তাকে বুঝিয়ে বলুন যে এই যে মিডল ফিঙ্গার যেটা আছে, দুদিকে দুটো মিডল ফিঙ্গার দিয়ে ঠিক ওইভাবে যেভাবে দেখানো হয়েছে, যেভাবে আমাদের মায়েরা একটা বাচ্চাকে কাজল পরিয়ে দেয়, আগে পড়াতো, এখনকার মায়েরা কাজল পরায় না, তো এইভাবে আমরা যদি চাপ দিয়ে একদম ল্যাটারাল পার্ট পর্যন্ত প্রতিবারে 20 থেকে 30 বার করে সারাদিনে 5-6 বার এইভাবে যদি চাপ দিয়ে পিছনের দিকে নিয়ে গিয়ে ছেড়ে দিই, আমার তীরটা দেখার চেষ্টা করুন, দুটো আঙুল দুদিকে থাকবে, আস্তে করে চাপ দিয়ে এইভাবে বের করে দিয়ে আস্তে করে ছেড়ে দিলাম, আবার এখান থেকে চাপ দিয়ে নিয়ে গিয়ে এদিকে ছেড়ে দিলাম, এইভাবে যদি 20-25 বার এক একটা সিটিং এ, এবং প্রত্যেকদিন যদি 5 থেকে 6 বার করা যায়, তাহলে আর্টিফিশিয়ালি ওই যে টিউব যেটা আছে, যেটা ব্লক হয়ে গেছিল, সেটা কিন্তু আস্তে আস্তে ওপেন হয়ে যাবে মেসেজের জন্য। এটা কিন্তু খুব স্বাভাবিক জিনিস। তো এই সকল ক্ষেত্রে সব থেকে আগে বলা হয় যে আপনার পেশেন্টকে, অর্থাৎ আপনি যাকে দেখছেন সেই পেশেন্টকে যেন আমরা এই ধরনের একটা উপদেশ দিই, যাতে এই ধরনের মেসেজটা করার জন্য। ঠিক দেখুন, বাচ্চাটার ক্ষেত্রে যেভাবে দেখানো হয়েছে, অর্থাৎ ব্লকটা অ্যাকচুয়ালি হয় ইনার সাইডে, ইনার ক্যান্থির এখানে, ইনার ক্যান্থি, ইনার পাংটা হচ্ছে এই জায়গাটাতে, এই জায়গাটা চাপ দিয়ে আমরা যদি আস্তে আস্তে চোখের কাজল পড়ার মতো এতদূর পর্যন্ত টেনে দিই এবং নিয়মিত যদি করা যায়, তাহলে দেখা যাবে এই ব্লকটা কিন্তু আস্তে আস্তে কিন্তু ছেড়ে যায়। তার সাথে আপনি সিরিঞ্জিং কখনো কখনো করতে পারেন। আপনি হয়তো সিরিঞ্জিং করতে পারবেন না, কিন্তু আপনি যদি কোনো হসপিটালে পাঠান, তারা কিন্তু সিরিঞ্জিং করে, অর্থাৎ এই পাংটা থেকে ভিতরে যে এরিয়াটা, সেই জায়গাটা যেটা, যে ডাকটা ব্লক হয়ে গেছে, সেটাকে কিন্তু খুলে দেওয়া যায়। কিন্তু খুলে দিলে আবার তো হবে, তাহলে এইভাবে যাদের হবার প্রবণতা থাকে তা আবার হবে। তাহলে এই জায়গাটা আমরা যদি মেসেজের মাধ্যমে যদি তাকে নিয়মিত এই ট্রিটমেন্টটা দিয়ে যেতে পারি, এটা হচ্ছে একটা জিনিস জানবেন যে ওষুধ খাওয়াটাই কিন্তু ট্রিটমেন্ট নয়, তার সাথে ম্যানেজমেন্টটা কিন্তু খুব দরকার। অর্থাৎ ওষুধ খাওয়ার সাথে সাথে আমরা যদি ম্যানেজমেন্ট একটা পেশেন্টকে দিয়ে থাকি, তাহলে কিন্তু আমাদের পেশেন্টদের আলটিমেট লাভ হবে। শুধু তার হবে না, আপনার রোগী আস্তে আস্তে সেরে উঠবে এবং একটা ভয়ঙ্কর একটা বেশ ভালো জায়গায় তারা পৌঁছে যাবে। তো এই কথাটা অলরেডি আগে বলা হয়ে গেছে, এখানে আর নতুন ভাবে আমি বলতে চাইছি না। হ্যাঁ, সে চেম্বারের একটা ব্যাপার, অর্থাৎ একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, এই জিনিসগুলো এখানে লেখা আছে, নতুন ভাবে আমি বলতে চাইছি না। এবার আমরা যে জায়গাটাতে খুঁজি, আমরা যে চ্যাপ্টারটাকে সব থেকে বেশি গুরুত্ব দেব, বা আমরা যেটাকে
প্রত্যেকটা ক্লাসে প্রত্যাশা করি, সেটা হচ্ছে মেডিসিনাল ট্রিটমেন্ট কি হবে। হ্যানিম্যানের সময় রোগটা ছিল, রোগের নামটা ছিল না। আর হ্যানিম্যান যেহেতু রোগের নামকে কোথাও প্রাধান্য দেননি, তিনি একটা জায়গা কিন্তু একথা বলে যাননি। ডক্টর কেন্ট তিনি বেশ কিছু আরো বেশি অনেক বেশি আধুনিক, যিনি বেশ কিছু জায়গায় রোগের কথা বলেছেন, কিন্তু কোথাও তার রেপার্টরিতে বা তার কোনো বই কিন্তু এই ড্যাক্টোসিস্টাইটিস সম্বন্ধে আমি কিন্তু পাইনি। আপনারা পেলে আমাকে বলবেন, আমি পাইনি। এবার এর পরবর্তী ক্ষেত্রে যারা বই লিখছেন বা আমরা যারা একটু আধটু আলোচনা করছি, তারা কতটা গ্রহণযোগ্য হিসেবে বলছি সেটা সবাই হয়তো সেটাকে সমর্থন করেন না, করা উচিত নয়। কারণ আমার বই আপনারা পড়বেন কেন? আমি একটা কিছু বললে কি হ্যানিম্যানের বাইরে সেটা হয়ে যাচ্ছে, হ্যানিম্যান একথা কোথায় বলেছেন, অনেক ঝামেলা আছে কিছু বলার। কিন্তু এই লক্ষণগুলোকে যদি আমরা কেন্টের মাধ্যমে খুঁজে পাওয়ার চেষ্টা করি, অর্থাৎ যে পেশেন্ট আপনার কাছে এসেছে তার আপনি কি কি মেডিসিন কোথা থেকে পেতে পারেন, আমি কিন্তু কতকগুলো মেডিসিন লিখিনি এখানে, আমি কতকগুলো রুব্রিক এখানে আলোচনা করব আজকে। সময় আছে নিশ্চয়ই? হ্যাঁ, নিশ্চয়ই সময় আছে, নাহলে আপনারা প্লিজ সময় দেবেন। তাহলে যদি আমরা হোমিওপ্যাথিক মেডিসিন মেবি বলে লিখে রেখেছি, কারণ যে মেডিসিনগুলো আলোচনা হবে তার বাইরেও প্রচুর মেডিসিন আসতে পারে, আর যে মেডিসিনটা নিয়ে বলবো আপনার পেশেন্ট সেই মেডিসিনের পেশেন্ট নাও হতে পারে। যাদের কাছে এই মুহূর্তে আমার অবশ্য বলে দেওয়া উচিত ছিল যে আপনারা কেন্ট রেপার্টরিটা কাছে রাখবেন, তাহলে প্রত্যেকের সুবিধা হয়। যাই হোক, যদি আমরা কেন্ট রেপার্টরি খুঁজি, তাহলে আই চ্যাপ্টারে গিয়ে সব থেকে আগে পেজ নাম্বার 237, আমি প্রত্যেকটা পেজ নাম্বার লিখে রেখেছি আপনাদের সুবিধার জন্য, পারলে একটা স্ক্রিনশট রেখে দিন, পরবর্তী ক্ষেত্রে দেখবেন, বা না নিলে কোনো অসুবিধা নেই, প্রত্যেকের কাছে রেপার্টরি আছে। শুধু আমি বলতে চাইছি যে আমরা একটা মেডিসিনে যেতে গেলে কিভাবে আমরা এগোবো। তবে একটা কথা, আমি যেটা বলছি সেটা কিন্তু একমাত্র আই চ্যাপ্টার থেকে। এবার আপনার পেশেন্ট যদি অন্য কোনো পেশেন্ট হয়, আপনি যদি হেরিডিটির কথা বলেন, আমি যেটা একটু আগে বললাম, সিফিল নামের মতো মেডিসিনের কথা, বা এই ধরনের কেসে আপনারা অনেকেই হয়তো বলবেন যে কনজেনাইটাল ডিফেক্টের ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে তো মেডোরিনাম খুব ভালো কাজ করে, তার ফ্যামিলি হিস্ট্রি নিয়ে সব কিছু নিয়ে, হ্যাঁ আপনি নিশ্চয়ই মেডোরিনামের দেবেন। কিন্তু আমি যেটুকু বলতে চাইছি সেটা হচ্ছে কেন্টকে অনুসরণ করে আই চ্যাপ্টারে যে সকল লোকাল সিমটমগুলো, খেয়াল করুন লোকাল সিমটম, আমি কিন্তু পেশেন্টের একটা মেন্টাল সিমটমের কথা বলবো না, সে হট কি চিলি আমি সেটা বলতে চাইছি না, তার ক্র্যাভিং ডিজায়ার সম্বন্ধে আমি বলতে চাইছি না, তার অ্যাগ্রাভেশন অ্যামিলারেশন সম্বন্ধে আমি বলতে চাইছি না। আমি যেটুকু আলোচনা করছি সেটা হচ্ছে কেন্টের ওই জায়গাটা। কারণ এইটুকুও যদি আপনি ঠিকভাবে প্রয়োগ করতে পারেন, আমার দৃঢ় বিশ্বাস 80% রুগীতে আপনি সফল হবেন। তাহলে পেজ নাম্বার 237 যদি আপনাদের কাছে থাকে আপনারা একটু দেখে নিন, সেখানে যে জায়গাটা আছে সেখানে হচ্ছে ডিসচার্জ। একটু আগে আমি বলেছিলাম যে আমরা বিভিন্ন ধরনের ডিসচার্জের কথা আমরা পেতে পারি। যদি অ্যাজ এ হোল বিভিন্ন ধরনের ডিসচার্জের কথা ভাবি, এবং সেটা যদি মনে করুন প্রচন্ড অ্যাক্রিড হয়, আপনার পেশেন্ট যদি বলে যে সেটা প্রচন্ড পরিমাণে অ্যাক্রিড এবং সেটা ক্ষতকর, তাহলে আপনি নিশ্চয়ই গ্রাফাইটিস, হিপারসালফার বা সালফারের মতো মেডিসিনের কথা ভাববেন। কিন্তু যদি সেই জায়গাটাতে বেশ কিছুটা ব্লাডি, অর্থাৎ প্রত্যেকবারে যে ডিসচার্জটা হচ্ছে, অর্থাৎ সেখানে যদি একটা আলসার তৈরি হয়ে গেছে, তবে তো সেটা ব্লাড বেরোবে। যদি সেই ডিসচার্জটা ব্লাডি হয়, তাহলে আপনি কি কখনোই পালসিটিলা বা ফসফরাস বা মার্কের কথা ভাববেন না? তাহলে দেখুন, আপনি একটা পেশেন্ট দেখতে দেখতে তার ওই সিমটম কোনটা দেবেন কোনটা দেবেন না, এবং সেটা টোটালিটি অফ সিমটমের মধ্যে এলো কি এলো না, সেটা কিন্তু সম্পূর্ণ আপনার ব্যাপার। কারণ এই ইভ্যালুয়েশন অফ সিমটম জিনিসটা বড় গোলমেলে। আর এই গোলমেলে বলেই আজ পর্যন্ত বুঝতে পারলাম না কোন রুগী সারে আর কোন রুগী সারে না। এখানে প্রত্যেকেই চিকিৎসক আছেন বলে ক্ষোভের সাথে কথাটা বলছি, এটা আমাদের একটা বোঝার খুব মুশকিলের জায়গা। আমরা বড় বড় লেকচার দিই, সেমিনারে অনেক রোগ সারিয়ে ফেলতে পারি, কিন্তু বাস্তবে চেম্বারে দাঁড়িয়ে চেম্বারে বসে আমরা অনেক সময় বুঝতে পারি না যে এই রুগীটা তো সারার কথা ছিল না, সে সেরে গেল। আর এত ভালো চিন্তা ভাবনা করে, এত কেস টেকিং করে, এত সারাদের পরামর্শ নিয়ে করলাম, কই সেটা তো আটকে গেল। আসলে কোন রুগীর জন্য কোন
ওষুধ নির্বাচন করা উচিত, সেটা একমাত্র হ্যানিম্যান ছাড়া বোধহয় আমাদের কারো পক্ষে বোধহয় জানাটা সম্ভব হয় না। অন্তত আমি খুব দুঃখের সাথে অনেক সময় অনেক জায়গাতে বলেছি যে ওষুধটা কি হবে স্যার, মনে করুন স্যার, বলি ভাই ওষুধটা কি হবে বলতে পারবো না, চিন্তা ভাবনা নিয়ে করে দেখো তোমার ওষুধ সঠিক হয়েছে কিনা একমাত্র রুগীই বলবে। কারণ রুগী এসে যদি বলে যে স্যার আমি সেরে গেছি বা আমি ভালো আছি, তাহলে কিন্তু সেটা হচ্ছে অ্যাকচুয়াল ওষুধ। তাহলে এখানে দেখুন ডিসচার্জের কথা বললাম। এবার ডিসচার্জের জায়গাগুলো বিভিন্ন ধরনের তো ডিসচার্জ হয়, অর্থাৎ সেই ডিসচার্জের জায়গাগুলো কিন্তু আপনাদের বুঝতে হবে যে আমার পেশেন্টের ডিসচার্জটা কিরকম। আমরা দেখুন অনেক সময় যদি ইউএলএস ডিসচার্জ হয়, আমরা ক্যালিসালফের কথা ভাবি, আমরা পালসিটিলার কথা ভাবি, আমরা সাইলেসিয়ার কথা ভাবি। এবার পালসিটিলা সাইলেসিয়া করতে গিয়ে আপনি কিন্তু আবার দুটো পার্থক্য তো করতে পারেন। আপনার পেশেন্ট কি সত্যি সাইলেসিয়ার পেশেন্ট, সে কি চিলি, সে কি হট, অথবা তার যে সিক্রেশন গুলো হচ্ছে সেটা কি ব্লাইন্ড নাকি অ্যাক্রিড, অথবা তার পিপাসা আছে কিনা। এরকম ভাবে ছোট্ট ছোট্ট চিন্তা ভাবনা নিয়ে কিন্তু আমাদের একটা রুগীর সাথে আরেকটা রুগীর কিন্তু পার্থক্য করতে হয়। যেখানে আমরা ক্লিনিক্যাল কি বলবো ডায়াগনোসিসের ক্ষেত্রে প্র্যাকটিস অফ মেডিসিন যেটাকে আমরা মানি, সেখানে যেরকম আমরা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বলি, এখানে কিন্তু তুলনামূলকভাবে যে মেডিসিনটা আপনার পেশেন্টের জন্য উপযুক্ত হবে, অর্থাৎ তুলনামূলক পার্থক্যটা কিন্তু আমাদের করে নিতে হবে। তেমনি ভাবে দেখুন ডিসচার্জের কথা আমি কতগুলো বললাম। এবার যদি আমরা ল্যাক্রিমাল ফিস্চুলার কথা বলি, কারণ ওখানে কিন্তু অনেক সময় ফিস্চুলা হয়ে যায়, একটা অ্যাবনর্মাল স্যাক হয়ে যায়। সেই ধরনের যদি অ্যাবনর্মাল স্যাক হয়, তাহলে আপনি অতি অবশ্যই কেন্টের 240 পাতাতে চলে যান এবং দেখুন সেখানে ফিস্চুলা সম্বন্ধে কি বলা আছে। সেখানে ল্যাক্রিমাল ফিস্চুলার জন্য ক্যালকিরিয়া কার্ভ, ফ্লোরিক অ্যাসিড, পেট্রোলিয়াম, পালসেটিলা এবং সাইলেসিয়ার কথা কিন্তু বলা আছে। নাইট্রিক অ্যাসিডের কথা বলা আছে। ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড তিনটি মেডিসিন আছে। মজার ব্যাপার হচ্ছে এটাই যে ওখানে ফার্স্ট গ্রেড মেডিসিন আছে, মানে ডক্টর কেন্টের চিন্তা ভাবনায় ম্যাক্সিমাম রুগীর ক্ষেত্রে ফার্স্ট গ্রেড, কিন্তু আপনি যে রুগীটাকে দেখছেন সে সে হয়তো দেখা যাবে ওইখানে একটা থার্ড গ্রেড সিমটমের সাথে আপনার মিলে যেতে পারে। যেমন মনে করুন এখানে একটা থার্ড গ্রেড সিমটমের ভিতরে লিখে রেখেছে চেলিডোনিয়াম। পেশেন্টটা যদি প্র্যাকটিক্যালি চেলিডোনিয়ামের পেশেন্ট হয়, তাহলে কিন্তু তার এই ধরনের ড্যাক্রোসিস্টাইটিস যেটা, সেটা কিন্তু সেরে যাওয়া উচিত। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা কখনোই কি না এই ধরনের রোগের ক্ষেত্রে যতই আমরা বলি যে আমরা রোগের চিকিৎসা করি না, রোগীর চিকিৎসা করি, কিন্তু যখনই রুগী আসে তখন কিন্তু আমরা আমাদের কাছে বললাম রোগ নিয়ে তো রুগী আসে, আমরা কিন্তু ফেলে দিতে পারি না। সেই প্রথম দিনের গল্পটা মনে পড়ে যাচ্ছে। আমরা বন থেকে বাঘ তুলে আনতে পারি, কিন্তু বাঘের মন থেকে বন তুলে ফেলতে পারি না। সেই জন্য কেউ বলুক তো চেলিডোনাম দিয়ে এই ল্যাক্রিমেল যে ডিস্টারবেন্সের কথা যেটা বললাম সারিয়ে ফেলছেন, না, কখনই সম্ভব নয়। তাহলে দেখুন ওখানে যে সকল সেকেন্ড গ্রেড মেডিসিন গুলো আছে সেগুলোকে কিন্তু আপনারা ভাবতে পারেন, তাতে হিপার সালফার, ল্যাকেসিস বা ন্যাট্রামিউর, নাইট্রিক অ্যাসিড, এই ধরনের বড় বড় মেডিসিন গুলো, পলিক্রেস্ট মেডিসিন গুলো কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ। যদি শুধু ইনফ্লামেশনটা মনে করুন তখন মানে ডিসচার্জ হচ্ছে না, ফিস্চুলা তখন তৈরি হয়নি, শুধু ইনফ্লামেশনটা আছে, সেইটা দেখার জন্য আমি আপনাকে অনুরোধ করব 241 পাতায় দেখুন সেখানে ইনফ্লামেশনের ভিতরে কিন্তু প্রচুর মেডিসিনের কথা আছে। এবং মজার ব্যাপার হচ্ছে যে এই যে ইনফ্লামেশনটা হলো তার ভিতরে কিন্তু আবার অ্যাকিউট না ক্রনিক সেটার কথা যেরকম আমরা ভাবতে হবে, সেমনি আমাদের ভাবতে হবে যে ইনফ্লামেশনের কারণটা কি। সেইখানে ইনফ্লামেশনের ইটিওলজি মেনেও কিন্তু আমাদের অনেক সময় অনেক ধরনের মেডিসিন আছে। যেমন মনে করুন যদি গনোরিয়াল ইটিওলজি আপনি যদি পান, যেটা ম্যাক্সিমাম সময় পেয়ে গিয়ে থাকি, যেটা আমরা তো জানি সদ্যজাত শিশুদের ক্ষেত্রে যেটা আছে আর্জেন্টাম নাইট্রিকাম, অর্থাৎ এটা ভুলে যাচ্ছি, আর্জেন্টাম নাইট্রিকাম আছে একদম নিউনেটাল অপথ্যালমিয়া বোধে যেটা আছে, হ্যাঁ নিউনেটাম অপথ্যালমিয়া, অর্থাৎ একটা বাচ্চা একদম সদ্যজাত বাচ্চা যখন অপথ্যালমিয়া অর্থাৎ চোখের এই প্রকার যখন ডিসচার্জ হয়, সেটা কিন্তু আপনি জাস্ট পিছুটি পড়া, সেখানে কিন্তু আমরা গনোরিয়াল ইনফেকশনের কথা বলেছি। সেই গনোরিয়াল ইনফেকশনের ইতিহাস যদি আপনি সেই পেশেন্টের মধ্যে পান এবং পরবর্তী ক্ষেত্রে যদি তার এই ড্যাক্রোসিস্টাইটিস হয়ে থাকে, তাহলে আপনি কি মেডোরিনামের কথা ভাববেন না? নিশ্চয়ই আপনার ভাবা উচিত, কারণ
এই সকল ক্ষেত্রে কিন্তু মেডোরিনাম ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন। আরেকটা জিনিস জানবেন, মেডোরিনাম যাকে ভাববেন, আপনি কিন্তু কখনোই নাইট্রিক অ্যাসিড এবং পালসিটিলাকে এড়িয়ে যেতে পারেন না। নাইট্রিক অ্যাসিড এবং পালসিটিলাকে কখনোই কিন্তু এড়িয়ে যেতে পারবেন না। আমি বিভিন্ন জায়গাতে বলেছি বা এখনো বলবো বা আজও আমি বলবো যে বরিকের বইয়ের পিছন দিকে যে ড্রাগ অ্যাফিনিটির কথা আছে, আপনারা প্লিজ যারা সত্যি কম্পেয়ার করতে চান, কম্পেয়ার করতে ভালোবাসেন, একটা নির্দিষ্ট ওষুধে পৌঁছানোর জন্য যারা চেষ্টা করেন, তারা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে এরকম ব্লান্ড বা প্রিজুডিস না হয়ে ওই ড্রাগ অ্যাফিনিটিতে জায়গা পৌঁছে যান। তার সাথে সাথে কেন্টের প্রত্যেকটা রুব্রিকের প্রত্যেকটা মেডিসিনকে মন দিয়ে যদি আপনারা উপলব্ধি করতে পারেন, আমার দৃঢ় বিশ্বাস যে আপনাদের কখনোই কোনো মেডিসিন ব্লাইন্ড হবে না বা আপনারা দিয়ে কখনো ঠকবেন না। অ্যাকিউট কেস হয়তো ভুল বললাম, অ্যাকিউট কেসে নিশ্চয়ই সাফল্য পাবেন। যদি রেকারেন্ট হয়, দেখা যাচ্ছে আবার 2 বছর পরে ফিরে এলো, পেশেন্ট হয়তো বলছে হ্যাঁ প্রতি বছর আমার এরকম একটা ঘটনা ঘটছে, তখন হয়তো আপনাকে একটা মার্জোমেটিক ট্রিটমেন্টের কথা ভাবতে হতে পারে। তখন হয়তো আপনাকে মেনটেনিং কজ যেটা আছে সেটাকে দূর করার কথা ভাবতে হতে পারে। তাহলে দেখা যাচ্ছে কি যে একটা রুগী দেখা মানে চটজলদি দেখে দিলাম আর একটা ওষুধ দিয়ে দিলাম তা নয়। আবার এটাও ঠিক, আপনি যদি প্রকৃত অভিজ্ঞ হন, আপনার রুগী দেখতে দেখতে এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে আপনি কখনো আর মিস ফায়ারিং করেন না, তখন দেখবেন আপনি নিশ্চিতভাবে সেই জায়গাটাতে পৌঁছবেন। মনে করুন পরের লাইনটাই বলছি, পেজ নাম্বার 244, ইনজুরি ফ্রম। দেখুন প্রথমেই বলেছিলাম সে স্লাইডে দেখাতে গিয়ে ট্রমা যেরকম হতে পারে টিউমারে সেরকম হতে পারে। ট্রমা এবং টিউমারের কথা লেগেছিল, ট্রমা মানে হচ্ছে এখানে ইনজুরি। তাহলে 244 পাতা আমরা যদি চলে যাই, তাহলে যদি কোনো কারণে ইনজুরির জন্য এই ধরনের ড্যাক্রোসিস্টাইটিস হয়ে গিয়ে থাকে, তাহলে দেখুন সিমফাইটামের মতো মেডিসিনকে কিন্তু আমরা কখনোই এড়িয়ে যেতে পারবো না। সিমফাইটাম আর ডক্টর কেন্টের হিসেবে দেখুন একোনাইটের কথা আছে, আর্নিকার কথা লেখা আছে, ইউফ্রেসিয়ার কথা আছে, স্ট্যাফাসেগিরিয়ার কথা আছে, এবং মজার ব্যাপার হচ্ছে সিমফাইটামটাকে উনি একদম বোল্ড অর্থাৎ ফার্স্ট ডেট সিমটম হিসেবে কিন্তু ব্যবহার করেছেন। তাহলে দেখুন উপযুক্ত লক্ষণ। এবার আপনি যদি ইতিহাস না পান তাহলে কিন্তু সিমফাইটামের কথা ভাবতে পারছেন না। এইখানে একটা মজার কথা ব্যাপার হচ্ছে, কে সফল চিকিৎসক জানেন? সেই সফল চিকিৎসক যে রুগীরা আসল কথাটা মানে হোমিওপ্যাথিক ওষুধ প্রেসক্রিপশনের আসল কথাটা গোপনে হোক বা একদম বীর দর্পে যখন আপনার পেশেন্ট আপনাকে এসে বলে দেবে, তখনই কিন্তু আপনি ঠিক একজন সফল চিকিৎসক হবেন। আমার কাজ পর্যন্ত দেখা গেল কেউ কিছু বললেন না, আমি কেঁদে কেটে একদম রেপার্টরি ঘেঁটে কেস্টেকিং করে হ্যানিম্যানের অর্গানন ফলো করে সব কিছু খুঁজে পেলাম না। কিন্তু দেখা গেল যে আমার পরবর্তী ক্ষেত্রে হয়তো আমার জুনিয়রের কাছে বা আমার সিনিয়রের কাছে যারই কাছে হোক একদম সুন্দর সুন্দর অর্গানন মেরে নয়, কি বলবো, হ্যাঁ কিছুটা অর্গানন মানে এবং কিছুটা রেপার্টরি ঘেঁটে এবং মেটেমেডিকা পড়ে যেন সুন্দর করে সিমটমটা বললেন, আর স্যারও সেই জায়গাটাকে গ্রহণযোগ্য বলে মনে করে তাকে ওষুধ দিলেন, দেখবেন সে সেরে যাবে। অর্থাৎ পৃথিবীর সব থেকে কঠিন কাজ হচ্ছে বোধহয় কেস টেকিং। যাই হোক, নডিউলস যদি হয়, যেটা টিউমার বলা হয়েছিল একটু আগে, টিউমার ছাড়া কিন্তু ডক্টর কে নডিউলস এর কথা বলেছেন পেজ নাম্বার 247, একবার দেখে নিন। 247 আমরা যদি যাই সেখানে কিন্তু আমরা এই নডিউলস এর কথা পাচ্ছি। অর্থাৎ যদি এই ধরনের নডিউলস হয় লিডের উপরে, তার জন্য যদি এই ধরনের অবস্ট্রাকশন হয়, তাহলে কিন্তু আমরা স্ট্যাফাসেগ্রিয়া এবং থুজার কথা ভাববো। স্ট্যাফাসেগ্রিয়া এবং থুজার কথা ভাববো। থুজা তো আমরা অন্যভাবে ভাবতে পারি। আসলে বলতে চাইছি এটাই যে আমাদের, আপনি যে পথ দিয়ে যান সমস্ত রাস্তা তো সে কি রোমে গিয়ে মিলিত হয়েছে? অর্থাৎ আমার বক্তব্য হচ্ছে সেটাই, আপনি যে পথ দিয়ে হাঁটুন না কেন, আপনার উদ্দেশ্য হবে একটা পারফেক্ট বা একটা প্রপার মেডিসিন, যে মেডিসিনটার অপেক্ষায় কিন্তু আপনার পেশেন্টটা বসে আছে। যদি সেখানে অদ্ভুতভাবে পেন হয়, যদি প্রচন্ড যন্ত্রণা ক্লিষ্ট হয়, তাহলে আপনি পেজ নাম্বার 248-এ চলে যান, দেখবেন ওখানে পেন, শুধু পেন নয়, কখন পেন, কি ধরনের পেনের উপরে কিন্তু যাবতীয় জিনিসগুলো দাঁড়িয়ে আছে। তাহলে আপনার একটা রুগীর মধ্যে, যেটা আমি বলছিলাম যে আপনি যে সব লক্ষণ পাবেন তার কোনো ব্যাপার নেই, কিন্তু যদি কোনো গাইডিং সিমটমস আপনি যদি পান, যেটা সব থেকে বেশি বিব্রত করছে রুগীকে, বা যেটা আপনার মনের ভিতরে সব থেকে বেশি আশ্চর্যজনক ভাবে দেখা যাচ্ছে, আপনি ভাবতে পারছেন যে এই লক্ষণটা কি আমি যদি অবলম্বন করি তাহলে আমি একটা পারফেক্ট মেডিসিনে পৌঁছতে পারবো, আপনি নিশ্চয়ই দেবেন।
এবার দেখুন, একটু আগে যেটা আমি হেরিডিটেবল থেকে সিফিলিটিক বলেছি, পরবর্তী ক্ষেত্রে যেটা মেডো আমি বলেছি। আচ্ছা, পেশেন্টের যদি স্ক্রোফুলাস হয়, অর্থাৎ পেশেন্টের নেচারটা যদি এই স্ক্রোফুলাস এফেকশনেট হয়ে গিয়ে থাকে, তাহলে আপনি 265 পেজ নাম্বার চলে যান। পেজ নাম্বার 265-এ কিন্তু আপনি পেয়ে যাবেন এই ধরনের কতগুলো মেডিসিনের সন্ধান। আমি বইগুলো দেখে নিচ্ছি। দেখুন, স্ক্রোফুলাস ডায়াথেসিসের যে সকল বাচ্চাদের মধ্যে যদি এই ধরনের আসে, ইভেন বড়দের মধ্যে যদি আমরা পাই, তাহলে কিন্তু আমরা ক্যালকিরা কার্ভ, কস্টিকাম, ইফ্রেশিয়া, গ্রাফাইটিস, পালসেটিল এবং সালফারকে কিন্তু কখনোই আমরা কিন্তু ভুলবো না, কারণ এই সকল মেডিসিনগুলো ক্রোফুলাস অ্যাফেকশনেট পিপিল অথবা বেবির উপরে সব থেকে বেশি কাজ করে। ঠিক তেমনি ভাবে লাস্ট জায়গা গিয়ে বলতে পারি যে সোলেন, অর্থাৎ জায়গাটা যদি খুব বেশিভাবে ফুলে গিয়ে থাকে, অর্থাৎ যতটা না তার ড্যাক্টোসিস্টাইটিসের জায়গাটা, তার যে বেশি ভাবে সারাউন্ডিং দ্য আই, সমস্ত আই এর জায়গাটা তার যখন ফুলে যাচ্ছে, তখন দেখবেন এই ধরনের মেডিসিন গুলো, অর্থাৎ আপনার কি বলবো, এবার দেখতে হবে আপনার আপার আইলিড, লোয়ার আইলিড, পুরোটাই পেরিফেরি, সেখানে কোনো প্রকার ডিসকালারেশন হয়ে গেছে কিনা, ইডিয়ামেটাস অবস্থায় দাঁড়িয়ে আছে কিনা, তার সাথে সেখানে তার কোনো মাইগ্রেন দেখা দিয়েছে কিনা, বা এইরকম যদি সমস্ত লক্ষণগুলোকে আমরা নিই, তাহলে আমার দৃঢ় বিশ্বাস যে আমরা এই সকল রুগীতে একটা নির্দিষ্ট একটা ওষুধে পৌঁছতে পারবো, এবং ওষুধের একটা ওষুধের সাথে একটা ওষুধের যে পার্থক্য আছে সেটাকে আমরা করতে পারবো। আর সব থেকে লাস্টের পয়েন্টে লেখা আছে, সেটা হচ্ছে টিয়ার্স, কি ধরনের চোখের জলটা বেরিয়ে আসছে, সেখান থেকে কিন্তু আমরা একটা মেডিসিনের জায়গাতে পৌঁছতে পারি। প্রত্যেকটা কিন্তু অনুমান ভিত্তিক বলবো না। ওই যে একটা কথা, ইভ্যালুয়েশন অফ সিমটমস, আপনি একটা রুগীর একটা রোগের চিকিৎসায়, কথাটা শুনুন, একটা রুগীর একটা রোগের চিকিৎসা মানে বলবেন, কখনোই বলবেন না আমি রোগের চিকিৎসা করছি, এটা হচ্ছে সেন্টেন্সটা। একটা রুগীর একটা রোগের চিকিৎসায় আপনি কোন কোন লক্ষণগুলোকে নেবেন, কোনটাকে নেবেন না, সেটার একটা গাইডলাইন নিশ্চয়ই আছে। আর একটা জিনিস আছে যে ডিজিজ রিলেটেড যে সকল সিমটমস, সেগুলোকে আমাদের কিন্তু এড়িয়ে যাওয়াই উচিত। পেশেন্ট রিলেটেড যে সকল সিমটমগুলো আমরা পাবো, সেটাকে আমাদের সব থেকে গুরুত্ব দেওয়া উচিত। এবং যদি একাধিক মেডিসিন আমরা পৌঁছই, তার ভিতরে কিন্তু ডিফারেন্সিয়াল চিন্তাভাবনা নিয়ে, অর্থাৎ তুলনামূলক আলোচনা করে পেশেন্টের সাইকোলজি, পেশেন্টের মেন্টাল কন্ডিশন এবং তার হেরিডিটারি, এই তিনটাকে নিয়ে আমরা যদি একটা নির্দিষ্ট ওষুধে পৌঁছতে পারি, তবে আমরা সাফল্য পাবো। আর একটা কথা, কখনই ভাববেন না যে 3 ঘন্টা ধরে খেটে একটা ওষুধ নির্বাচন করছেন মানে সেইটাই তার একমাত্র ওষুধ, তারপরে আর কোনো ওষুধ লাগবে না, এটা কখনো ভাববেন না। তাহলে ওই কমপ্লিমেন্টারি মেডিসিন বা রিমেডিস ফলোস ওয়েল বা হোয়েন ওয়েল সিলেক্টেড মেডিসিন ফেল বলে যে এত যে হোমিওপ্যাথির কথা আছে, সেগুলো কিন্তু দরকারই পড়তো না। আসলে একটা ট্রিটমেন্ট চালাতে গেলে একটা মেয়াদের দরকার, একটা সময়ের দরকার। সেই সময়ের মধ্যে রোগীর যে সকল লক্ষণগুলো পরিবর্তিত হতে থাকে, যে সকল লক্ষণগুলো চেঞ্জ হতে থাকে, বা আপনার রোগীর আরোগ্যের সাথে সাথে যে সকল লক্ষণগুলোর পরিবর্তন হতে থাকে, আপনি যদি সেগুলোকে ঠিকভাবে উপলব্ধি করতে পারেন, তবে কিন্তু আপনি একজন সফল চিকিৎসকের জায়গায় পৌঁছতে পারবেন। এইটুকু বলে আমার খুব ভালো লাগছে যে আজকে ডক্টর অজয় দাস স্যার আছেন। হয়তো সবার নাম বলা সম্ভব হবে না, অজয় দাস স্যারকে তো আমি আজকে প্রত্যাশা করিনি, কারণ আমি নিজেই ব্যস্ত ছিলাম। তারপর আমি দেখতে পাচ্ছি আমাদের জয়ন্ত বিশ্বাস স্যার আছেন। তাছাড়া দেখা যাক আমাদের, আমি দেখেছিলাম আমাদের ডক্টর মলয় দাস স্যার ছিলেন, আছেন কিনা জানি না এখন। ডক্টর এস এম জাহাঙ্গীর স্যার আছেন। প্রত্যেককে, তবে তো তন্ময় আছেই। ঠিক আছে, প্রত্যেককে যথাযথ সম্মান জানিয়ে আজকে অনেকদিন পরে ক্লাস পেলাম না, নিলাম, এই কথাটা বলে, দেখুন পেলাম এবং নিলামের মধ্যে কিন্তু একটা একই ঘটনা হলে কিন্তু ভিতরে কিন্তু একটা পার্থক্য রয়ে গেছে। অর্থাৎ এই ইন্ডিভিজুয়ালাইজেশনটা আমরা যদি ঠিক উপলব্ধি করতে পারি, আমাদের সাফল্য আমাদের হাতের মুঠোয়। এইটুকু বলে রুগীদের চোখের জলে নাকের জলে না করে, বাকি জীবন তাদেরকে রুমাল হাতে না ধরিয়ে, প্লিজ এই জায়গাটাতে অপারেশনকে সম্পূর্ণভাবে বিরত রেখে হোমিওপ্যাথির আশ্রয় করতে প্রত্যেকে শেখান। আপনারা ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, নমস্কার।
অসংখ্য ধন্যবাদ স্যার, একটি অসাধারণ আলোচনা আমাদের উপহার দেওয়ার জন্য। আমরা পরবর্তী পর্বে চলে যাব কিছু প্রশ্ন এবং কিছু মতামতের বিষয়ে। তার আগে একটু ডেকে নিয়ে আমাদের অত্যন্ত প্রিয় একজন স্যারকে, ডক্টর অজয় দাস স্যার, আজকের বিষয় সম্পর্কিত কোনো অভিজ্ঞতা আপনি শেয়ার করুন। নমস্কার নীলকমল স্যারকে। আজকে একটা আমাদের প্রত্যেক জীবনে আমাদের যে রেগুলার বেসিস আমরা যখন প্র্যাকটিস করি তখন যে ধরনের রোগগুলো আসে তার মধ্যে এটা একটা কমন, এটা আমরা দেখতে পাই। উনি যে জিনিসটা আমাদের ল্যাক্রিমাল স্যাকের মধ্যে ফিস্চুলা বা তার যে ডিসচার্জ যেতে হবে তাকে, সেইটির ব্যাপারে একটা দারুণ জিনিস আমাদের শেখালেন। মেডিসিন তো আমি বা স্যার যেটা বলবেন সেগুলো তো আছেই, সেগুলোর কথা ছেড়ে দিন। মেডিসিন যে সমস্ত আমরা প্র্যাকটিস করি আমাদের প্র্যাকটিস লাইফে, আমি যে মেডিসিনটা ভাববো সেইটি যে আরেকজন ভাববে তা নয়। তা আমাদের লক্ষণ ভিত্তিক আমরা দেখে আমরা মেডিসিন দেব। তো এটার ক্ষেত্রে উনি একটা ম্যানেজমেন্টের কথা খুব ভালো বলেছেন, কিরকম এক্সারসাইজ করতে হবে সেটা একটা ভালো মতো উনি দেখিয়েছেন। এই জন্য ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রত্যেক জীবনে আমরা যদি এই ব্যায়ামগুলো করি তাহলে আমাদের অনেক উপকারে লাগবে, আমাদের এই প্রবলেমগুলো থেকে বিরত থাকতে পারবো। নাম্বার টু যেটা হচ্ছে মেডিসিন উনি বলে দিলেন। এইসব ক্ষেত্রে উনি একটা কথা কিন্তু দারুণভাবে বলেছেন যে আমরা ওনার মেন্টাল সিমটম কি, তার মেন্টাল জেনারেল দিকে নজর না, মানে আমার যেটুকু মনে হয়েছে যে যদি লোকালাইজড জায়গাটাকে আমরা বেশি করে ধরি তবে কি কিন্তু সাকসেস রেটটা বেশি আসবে। তো এইসব দিক দিয়ে ওনার আজকের এই যে ক্লাস অনবদ্য, তার জন্য ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। উনি আমাদেরকে এভাবে সমৃদ্ধ করুক। আর ব্যক্তিগত জীবনে চোখের উপরে ট্রিটমেন্ট আমি ব্যক্তিগতভাবে যেগুলো সম্ভব হয় তার উপরে মেডিসিন দিয়ে 2 থেকে 3 দিন, যদিও আজকে এটা ওনার ক্লাসটা ছিল যে ডেক্রোসাইটোসিস, এটা আমাদের অনেক মেডিসিন আছে দিতে পারি। তবুও যেহেতু চোখ চোখ নিয়ে আমি ব্যক্তিগত কথা বলছি, অনেকে যারা এর উপরে বেশি চর্চা করেন তারা নিশ্চয়ই এটা সাফল্য পাবেন, পাবেন না এমন কোনো ব্যাপার নেই, পাবেন। কিন্তু আমি চোখ নিয়ে খুব বেশি অভিজ্ঞতা সঞ্চয় করিনি, কারণ মানুষের চোখ নিয়ে অভিজ্ঞতা সঞ্চয় করতে গিয়ে তার দৃষ্টিহীন হয়ে গেল তখন সেখানে বিপদে পড়তে পারি। তবুও আমাদের যে মেডিসিনগুলো আছে যেমন স্ট্যাপিসেগ্রিয়া একটা দুর্দান্ত মেডিসিন, একটা আমাদের রাস্টক্স একটা দুর্দান্ত মেডিসিন, আমার অভিজ্ঞতা আমি দেখেছি রাস্টক্স খুব ভালো কাজ করে, স্ট্যাপিসেগ্রিয়া খুব ভালো কাজ করে। এইসব ক্ষেত্রে ইনজুরি যদি হয়ে থাকে তাহলে ইনজুরির জন্য যে সমস্ত মেডিসিনগুলো আছে সেগুলোর দিকে নজর দিয়ে যদি ইয়ে করি ট্রিটমেন্ট করি সেখানে অনেক ভালো রেসপন্স আমরা পেতে পারি বলে আশা করি। তো আমার অভিজ্ঞতা শেয়ার করার মতো বিশেষ কিছু নেই, তবুও এটুকু বলে আমি আমার অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য। এরপর আমরা ডেকে নেব ডক্টর এস এম জাহাঙ্গীর স্যার। ডক্টর এস এম জাহাঙ্গীর স্যার। জি ধন্যবাদ স্যার আপনাকে। আর সব থেকে কৃতজ্ঞতা হচ্ছে নীলকমল স্যারের প্রতি। সার্জারির বিকল্প হোমিওপ্যাথির 7ম পর্বে আসলে প্রতি পর্বেই স্যার আমাদেরকে একটি নতুন নতুন দিক শেখান। সেই দিকের আজকেও একটি দিক শেখালেন চোখের। আমি যদিও অজয় দাস স্যারের সাথে সুর মিলিয়ে বলবো, মানে আমিও চেম্বার প্র্যাকটিসে সাধারণত কিছু কিছু মানে এই সাবস্টিকেটেড অর্গানের ক্ষেত্রে আমি নিজেকে সরিয়ে রাখি, যার জন্য আমার নিজের অভিজ্ঞতা অতটা নেই। তবে একেবারেই অনেক আগের কথাই বলবো, একটি পেশেন্ট যদিও মানে ওই বাচ্চাটির মা রিমাটয়েড আর্থ্রাইটিসে ভুগছিলেন।
ওনার বেবি হচ্ছিল না। আমার একেবারে প্রথম জীবনে, যখন আমি আসলে অতটা প্র্যাকটিস করিও না, বাড়িতে জাস্ট আসতাম মাঝে মাঝে ঢাকা থেকে, তখনকার কথাই বলছি। তো ওনার বেবি হওয়ার পরে আসলে ওই বাচ্চাটারও সেম যেটা স্যার বললেন, এটা বাচ্চাদেরও হয় এবং বিশেষ করে মিডিল এজের পরে হয়। তো বাচ্চাদের গুলো আসলে মোটামুটি খুব ওই ব্যায়ামটি দিলে ভালোই সেরে যায় দেখি। কিছু কিছু ক্ষেত্রে ওষুধ লাগে, তবে মিডিল এজের ক্ষেত্রে অবশ্যই ঔষধের সাথে ব্যায়ামটি মানে এই ম্যানেজমেন্টটি অবশ্যই জরুরি। যদিও আমাদের হোমিওপ্যাথরা এই ম্যানেজমেন্ট নিয়ে অনেকেই নাক ছিটকান, সেটি না করে অবশ্যই ওষুধের সাথে ম্যানেজমেন্টই দিবেন। আমি যে পেশেন্ট, ওই বাচ্চাটি ক্ষেত্রে যদিও ওই যে বললাম মা কনসেপ্ট করছিলেন না, বা তারপরে আবার সিস্টাইটিস ডেভেলপ করছে, ওনাদের মধ্যে একটি আতঙ্ক ছিল, ভয় ছিল। তো যাই হোক, আল্লাহ রহমতে কিছুদিন ট্রিটমেন্ট করার পরে বাচ্চাটিও সুস্থ হয়ে যায়। এখনো পর্যন্ত তার আর টিয়ার ফিরে আসেনি। যদিও আই স্পেশালিস্টরা বলেছিলেন যে ব্যায়ামটি করে যদি ইমপ্রুভমেন্ট না হয় তাহলে হয়তো অপারেশন করতে হবে। এটি বলবো যে আসলে হোমিওপ্যাথিতে অনেক সময় এই সার্জারির বিকল্প হোমিওপ্যাথি কাজ করে। তবে আহ, অজয় দাস স্যার একটি সতর্কতাও বলে দিয়েছেন, খুব যদিও ছোট করে। স্যারকে আমি আসলে ধন্যবাদ জানাবো। আসলে আপনার ইমপ্রুভমেন্ট যদি না পান উইদিন 72 আওয়ার্স এর মধ্যে, তাহলে আপনাকে আসলে বিকল্প পথ খুঁজে নেওয়াটা উচিত। কারণ চোখ একটু আপনি বুঝে যদি সামনের একটি জিনিস খোঁজেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে অন্ধত্বের কি নিপীড়ন। যার জন্য একজন ডাক্তার হিসেবে, যেহেতু আসলে আমরা স্পেশালিস্ট না, তবে অবশ্যই যদি আপনার সাধ্যে বা জ্ঞানে কুলাই, তাহলে ট্রিটমেন্ট হাত দেওয়া উচিত, আর না হচ্ছে ছেড়ে দেওয়া উচিত। বা আমাদের যারা আহ, অভিজ্ঞ চিকিৎসক আছেন তাদের কাছে রেফার করা। ধন্যবাদ স্যার। ধন্যবাদ নীলকমল স্যারকে, অজয় দাস স্যারকে। ধন্যবাদ স্যার। আমরা একটু প্রশ্ন নিয়ে নেব। হ্যান্ড রাইজ করেছেন আয়েশা খাতুন নাজু ম্যাম। ম্যাডাম, আপনার প্রশ্ন রাখুন। জি স্যার, আসসালামু আলাইকুম। আমি আসলে খুঁজে পাচ্ছিলাম না, পরে পাইছি, ওই যে 265 এর যে ইয়েটা ইয়েটা পাইছি। আর হলো, আমি একটা রুগীকে চোখ চুলকাতো, অনেক চুলকাতো, বলে এই চুলকানি জ্বালায় মরে যায়, 3 মাস 6 মাস 1 বছর চুলকানি। পরে ওকে আমি অ্যাকোনাইট দিছিলাম, ও ভয় পায় এই হিসাবে দিছিলাম। পরে কালকে মানে ফোন দিছি, তখন বলল যে যে কাকি আমার ইয়ে চলে গেছে, আমার চোখ চুলকানি চলে গেছে। আমি কিন্তু 1 ডোজ দিছিলাম। এখন স্যারের কাছে জানতে চাই কি আমি কি আরো দিব কি ওই ওষুধটা? ধন্যবাদ স্যার। দেখুন, একনের সিলেকশন যদি ঠিক হয়ে গিয়ে থাকে এবং আনলেস রোগটা ফিরে না আসে, আপনাকে কিন্তু সেই ওষুধেই থাকতে হবে, মানে আপনাকে ওয়েট করতে হবে, অন্তত এটা অর্গানন তাই বলে। আর জি এইরকম জায়গাতে আমি বলতে পারি যে প্রথমে চেষ্টা করবেন যে টোটালিটি অফ সিমটম করে একদম পার্টিকুলার যে একটা কি বলবো বা কনস্টিটিউশনাল একটা মেডিসিন সেটা দেবার। অনেক সময় সেটা হয় না, তখন আমরা এই ধরনের লোকাল সিমটমের কথা ভাবি, যেটা বাঞ্ছনীয় নয় কিন্তু কিছু করারও থাকে না। আপনার স্যার, যখন এখানে আসলে স্যার আসলে ও হলো মানে কোয়েশনে ভয় পায়, এই হিসাব চিন্তা করে আমি কিন্তু অ্যাকোনাইট দিছিলাম। মেন্টাল একটা তো খুব ইম্পর্টেন্ট রুব্রিক আপনি নিশ্চয়ই দিয়েছেন, তাতে যখন উপকার হয়েছে, ওই যে বললাম না, অ্যাকচুয়াল ওষুধ কোনটা, পেশেন্ট যখন এসে বলবে সেরে গেছি বা ভালো আছি, তখন সেটাকে বিবেচ্য হবে। ঠিক আছে, খুব ভালো কথা, আপনার এটাকে আমরা সংযোজন করলাম, ভালো লাগলো আপনাকে। নমস্কার ম্যাম। জি ধন্যবাদ। আসলাম বেগম, আপনি হ্যান্ড রাইজ করেছেন, আপনি প্রশ্নটা রাখুন ম্যাডাম। জি, আসসালামু আলাইকুম। আজকের আলোচনা অনেক সুন্দর হয়েছে, অনেক অনেক কিছু আমরা জানলাম। তো আমি একটা পেশেন্ট নিয়ে একটু আলোচনা করব। আমার এক পেশেন্ট, ওনার চোখে হয়েছিল, ক্যাটারেক্ট অপারেশন করতে গিয়ে ওনার কর্নিয়াতে ইনজুর হয়ে গেছে। তারপরে উনি হায়দ্রাবাদ থেকে কর্নিয়া চেঞ্জ করে আসছেন, কিন্তু এখন চোখ দিয়ে অনবরত পানি পড়ে, একদম পানি পড়ে, একটু জ্বালা পোড়াও আছে, পানি পড়ে। আমি পালসেরিলটা দিয়েছিলাম,
তো এটার জন্য কি, আর ওরা মেন্টালি উনি খুব খুব টেনসে থাকেন, ওনার একটা বাচ্চা, সেটাও অ্যাবনর্মাল, উনিও বাচ্চাটাও চোখে দেখে না, এইসব নিয়ে উনি খুব মেন্টালি খুব পাজল থাকেন। তো এই অবস্থায় কি করা যায়, একটু যদি পরামর্শ দিতেন। ধন্যবাদ ম্যাম। একটা শব্দের সাথে আমার বড় শঙ্কা থেকে গেল, কর্নিয়া চেঞ্জ। আজ পর্যন্ত হ্যাঁ, আমি পাইনি। কর্নিয়া চেঞ্জ হয় বলে আমি জানি না। একমাত্র হতে পারে যদি কোনো মৃত ব্যক্তি সেখান থেকে যদি ডোনেট করে দেয়। সেরকম কি কিছু ঘটেছে? জি। না, কারণ আমরা ওনার যে হয়েছে কি, আই অপারেশনটা ক্যাটার, জি, ক্যাটারেক্ট অপারেশন হয়েছিল বাংলাদেশে, কিন্তু বাংলাদেশে কর্নিয়াতে ইনজুর ক্যাটারেক্ট, হওয়ার পরে ওনাকে ইয়েতে হ্যাঁ হায়দ্রাবাদে পাঠাইছে, সে ঠিক হায়দ্রাবাদ আছে, থেকে সেটাই কর্নিয়া হোক। থেকে চেঞ্জ করে আনছে। কর্নিয়া চেঞ্জ জি, তাহলে কি বলবো যে ডেড বডি থেকে যেটা আমরা যে আই ডোনেট করি সেখান থেকে নিয়ে করা হয়েছে? হ্যাঁ, সেখান থেকে নিয়ে করে, এটাই আচ্ছা, আমাকে বললেন, আমি তো ঠিক খুব আছে, ইয়ে, ঠিক আছে। আমার ওইটা হায়দ্রাবাদ থেকে, ওইটার জি, 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 ওইটা সিকেলি হিসেবে হয়তো, আমি কিন্তু কনফার্ম হতে পারছি না, কারণ ওই মানে কর্নিয়া ট্রান্সপ্লান্টের পরে কোনো রুগী আমি পাইনি। তার ওভার মানে টিয়ারিং হয় কিনা আমার জানা নেই। এখানে পার্থপ্রতিম চৌধুরী স্যার আছেন বা জাহাঙ্গীর স্যার আছে বা অশোক, আমাদের অজয় দাস স্যার আছেন, তারা আমার চেয়ে অনেক বেশি অভিজ্ঞ, তারা বলতে পারবেন। তবে এইটার সাথে কিন্তু কি বলবো, ড্যাক্টোসিস্টাইটিসের কিন্তু কোনো সম্পর্ক নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা, ওই ধরনের অপারেশনের পরে কি হয় সেটা কিন্তু আমার জানা নেই। আর নির্দিষ্ট রোগীর ক্ষেত্রে এইভাবে বলাটা কিন্তু কখনোই সম্ভব না। একটা রোগ নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা একটা অনুমান ভিত্তিক ওষুধগুলো কিনে আলোচনা করতে পারি, বলতে পারি এরকম জায়গায় এরকম দেওয়া উচিত, কিন্তু যে নির্দিষ্ট রোগীর কথা আপনি যেটাকে বললেন সেটা সম্বন্ধে মনে হয় বলাটা আমার অন্তত এর মধ্যে জি, পড়ে না আর কি, মানে অত দক্ষতা আমার নেই। তো পার্থপ্রদীপ স্যার বা আমাদের অজয় দাস স্যার কি বলেন একটু শুনে নিতে চাই। আমি তো জি, প্রথমেই জি, বললাম যে পানি আমি পড়ে আর কি, এখন এই অনবরত চোখ ব্যাপারটায় দিয়ে পানি খুব পড়ে, বেশি চোখে অভিজ্ঞ কিছু কম নই। দেখে। ম্যাডাম আমি একটু কারণ চোখ মিউট নিয়ে করুন। আমি কখনো খুব বেশি নাড়াচাড়া করি না, 2 থেকে 3 দিন। কারণ চোখ কারো হারিয়ে গেলে তাকে নিয়ে চিন্তা করতে পারি না। আর কর্নিয়া চেঞ্জ রিপ্লেসড, এটা তো বলতে পারবো না। ধন্যবাদ। হ্যালো। ধন্যবাদ। পার্থ স্যার কি আচ্ছা, আমি দেখছি গিরিধর বিশ্বাস স্যারও আছেন, হ্যাঁ ওনাকে অন্তত একটু ডাকবেন, বা পার্থ হ্যালো। স্যার কি হ্যাঁ, বলছেন অবশ্যই শুনুন। অবশ্যই অবশ্যই অবশ্যই। হুম। ডক্টর পার্থপ্রদীপ চৌধুরী স্যারকে আমরা ডেকে নিই একবার। পার্থপ্রদীপ ধন্যবাদ। চৌধুরী স্যার, আপনি প্লিজ আনমিউট করুন। চলছে। করেছি। ধন্যবাদ নীলকমল স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আজ ক্লাসটা অনেক দেরি করে জয়েন করার জন্য খুব দুঃখিত আন্তরিকভাবে। তারপরে আপনি আমাকে বলতে বললেন, আসলে বাস্তব অভিজ্ঞতা কিন্তু আমারও নেই। কর্নিয়া গ্রাফটিং, ওই কর্নিয়া যদি কেউ ডোনেট করে তবেই সেটা পাওয়া যায়, এটা সবসময় অ্যাভেলেবলও হয় না। যাই হোক, ধরে নেওয়া গেল কর্নিয়া গ্রাফটিংটা হয়েছে এবং তার এই রকম একটা জি, সমস্যা হয়েছে। তার মধ্যে জি, একটা জি, ল্যাক্রিমেশন হচ্ছে, জি, আর ওই সেটাই, যে জ্বালা পড়া অবস্থা সার্জারি, ছিল। সার্জারি হয়েছে। এখন এই যে কর্নিয়া গ্রাফটিং হলো, এইটার জন্যে আমাদের প্রথমেই যে ওষুধটার কথা মনে হয় সেটা হচ্ছে স্ট্যাফিস্যাগ্রিয়া। আফটার সার্জিক্যাল অপারেশন, এখানে তো ওই রকম কর্নিয়াটাকে তুলে ফেলা হয়েছে, ওই যেহেতু কর্নিয়াটার ওখানে গন্ডগোল ছিল, তারপরে একটা মৃত ব্যক্তির স্যার, যেমন নীলকমল বর্মন স্যার বললেন, সেই জায়গাটা দেয়া হয়েছে। এখন এই জায়গাটা কোনো ইনফেকশন হলো কিনা এটাও কিন্তু একটা বিষয়। আর যদি সেইটা না হয়, শুধুমাত্র এইরকম প্রবলেম, আমাদের প্রথমেই কিন্তু এই স্ট্যাফিস্যাগ্রিয়ার মতন একটা ওষুধের কথা মনে আসে। এটা এই যে স্যার যেমন বলছেন কনস্টিটিউশনাল মেডিসিন, কিন্তু অ্যাকিউট ডিজিজের ক্ষেত্রে আমরা অনেক সময় কজেসেন্টার উপরে জোর দিই, কজেসেন্টার উপর জোর দিই। যেমন আমার একটা মনে পড়ে, একটা আই ইনজুরির ক্ষেত্রে সেখানে কিন্তু আমি ওই যে কি হাড় ভাঙা ওষুধটা, যেটা এই মুহূর্তে নামটা ভুলে যাচ্ছি, যে আহ, ওই যে হাড় এবং চোখে, হ্যাঁ সিম্পাইটাম ইয়েস, সিম্পাইটাম, সিম্পাইটাম আমি 10 mg প্রেসক্রিপশন করে কিন্তু খুব ভালো রেজাল্ট পেয়েছি।
আবার চোখের ওপরেতে যেহেতু এটা একটা সার্জিক্যাল অপারেশন হয়েছে বলে আমি এই কথাটা বললাম। আর ইনজুরির উপরে চোখের অনেক ওষুধই, তার জন্য এই সিম্পাইটাম ওয়ান অফ দেম। আর্নিকাটাকেও আমরা অনেক সময় ভাবতে পারি। আর চোখের যে বিভিন্ন রকমের সমস্যা তার জন্য বিভিন্ন ওষুধও থাকে। তবে এই যে কজেশন স্যার যেমন বললেন, যদি সেটা কনস্টিটিউশনাল ডিফেক্ট হয় তখন কিন্তু বিভিন্ন রকমের ওষুধ আছে এবং সেটা পেশেন্ট হিসেবেই আমাদের গ্রাহ্য করা উচিত। আমি একটা রিউমেটিক আইয়ের পেশেন্ট পাই, ওই অজয় দাস স্যার যেরকম বললেন, আসলে এই অন্ধত্বের ভয়টা থাকে তো। তা আমি 2-3 বার, ও একজন মারোয়ারি একটা ব্যবসার প্রতিষ্ঠানে ওই ছেলেটি কাজ করতো, এবং চোখের যখন সমস্যা হয় আমি দেখলাম যে ও ফ্যামিলিটা তো নষ্ট হয়ে যাবে। আমার একটা যদি কোনো ভুল সিদ্ধান্ত, ভুল ওষুধ হয়ে যায়, ঠিক না করতে পারি, আমি সাহস নিতে পারিনি। এবং মারোয়ারি হসপিটালে চিকিৎসা করে 2-3 ওই রকম ভাবে আর কি আসে, আর আমি ফেরত পাঠাই। তা লাস্ট একবার বললো যে দেখুন ডাক্তারবাবু, এই যে বারবার হচ্ছে এটা আপনি একটু দেখুন না, আমাদের তো ওখানে তো ঠিক হচ্ছে না, মানে ওই সাময়িকভাবে চলে যাচ্ছে কিন্তু আবার গন্ডগোলটা তার হচ্ছে আর কি। চোখে দেখতেও পেত না, একটা জালি পড়ার মতন এই দিয়ে শুরু হয়ে তারপরে দেখতে পেত না। স্বাভাবিক, আমারও ভয় পেয়ে গেছে। এবং তার কনস্টিটিউশনাল মেডিসিন হিসেবে আমার যেটা ছিল সেটা ন্যাট্রামসাল ছিল। এবং ঘটনা হচ্ছে ন্যাট্রামসাল দেওয়ার পরে যখন ওই সাহসটা পেশেন্ট আমাকে দিল এবং সে আর যেতে চাইছে না, তখন কিন্তু ওই সুযোগটা আমার কাছে আসলো। এবং কনস্টিটিউশনাল মেডিসিন হিসেবে ন্যাট্রামসাল প্রেসক্রিপশন করার পরে কিন্তু খুব ইমপ্রুভমেন্ট হয়েছে পেশেন্টটার, এইটা দেখা গেছে। তাছাড়া ধরুন একটা অ্যাকুট, যেরকম আজকে সাবজেক্টের বাইরেও যদিও যেমন কনজাংটিভাইটিস, এইসব ক্ষেত্রে আমরা অ্যাকুট ইনফেকশন দেখি, তো সেই ক্ষেত্রে নির্দিষ্ট ওষুধ আপনারা জানেন নিশ্চয়ই। তা সেই একটা ব্যাপার। আর কজেশন এবং মডালিটিজের উপরেতে অ্যাকুট ইনফেকশন বা অ্যাকুট যে কন্ডিশন গুলোকে আমরা অনেক সময় ট্যাকেল করি। কিন্তু জাহাঙ্গীর স্যারও ওই কথা বলেছেন, অজয় দাস এবং নীলকমল বর্মন স্যার সকলেই কিন্তু এক বাক্যে, আমিও সকলের সাথেই একমত, যে একটা সেন্সিটিভ অর্গান, কোনো একটা, আমাদের তো অন্ধত্বের দিকে আমরা কখনো নিয়ে যেতে পারি না, সেই রুগীটাকে ক্ষতিকর অবস্থা থেকে নিয়ে যেতে পারি না। যদি আমার দম থাকে আর যদি সিমটম সিমিলারিটি যদি মিল থাকে, একটা ওষুধকে যদি একদম খুব ভালোভাবে সে প্রেজেন্ট করে, তাহলে পরে অবশ্যই হোমিওপ্যাথির সত্যতা আপনারা দেখতে পারবেন। কিন্তু ওই রোগরে যেখানে কোনো সিমটমসের সিমিলারিটি পাচ্ছি না, সেই ক্ষেত্রে রুগীকে ছেড়ে দেওয়াই ভালো, একদম পুরো হাত তুলে দেওয়া, যে বাবা তুমি যেখানে ভালো হয় সেখানে যাও, আমি পারলাম না, একদম স্বীকার করে নেই ভালো। ধন্যবাদ স্যার, এইটুকু একটু বললাম। আপনার সাবজেক্টটা প্রথম থেকে শুনতে পারলে খুব ভালো হতো। আমি ভীষণভাবে দুঃখিত, আমি একটু ফলো করে উঠতে পারিনি আপনার কাছে, আসলে সুযোগ পাইনি আজকে ওই হোয়াটসঅ্যাপে যে গ্রুপের কোথায় কি ক্লাস আছে। যাই হোক, ধন্যবাদ স্যারদের। না, আমার মনে হচ্ছে আপনার শুনে মনে হচ্ছে উনি ন্যাট্রাম সালফেটিক পেশেন্ট হবে, কারণ উনি খুব ফ্রাস্ট্রেটেড, খুবই ফ্রাস্ট্রেটেড। তো দেখি, আমিও দেখি, একটু করি, দেখি কোনটা দেওয়া যায়। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। যদি সুযোগ দেয় আপনাকে, যদি তার অন্য কোনো উপকার না হয়, জি, কারণ ওখানে যে কর্নিয়া গ্রাফটিংটা হয়েছে, জি, এখন ধরুন সেই জায়গায় কোনো ইনফেকশন হয়ে গেল কিনা, এত যে ল্যাক্রিমেশন হচ্ছে, হ্যাঁ, এই জায়গাটা কিন্তু আপনার প্রথমেতেই কিন্তু ওই কালচার করে নেওয়া দরকার। অজয় দাস স্যার রয়েছেন, ওনার মতামত শুনবো আমরা। জি। সেখানে ইনফেকশন হয়ে গেলে আবার একটা বিপদের জায়গায় চলে যাওয়া হবে। তো সেই আমি জন্য আবার এই জায়গাগুলো, খালি পানি পড়ে, কোনো পুপুস টুস বা ওরকম না, আপনি প্রথমে একজন মানে চক্ষু রোগ বিশেষজ্ঞের কাছে ফার্স্ট রেফার করুন। সেখানে যদি কিছু সুরা হয়, আমাদের প্রথমে রুগীটাকে তো বাঁচাতে হবে, সেই দিকে গিয়ে তারপরে আপনি সুযোগ পাবেন ওই ক্রনিক ডিজিজ ট্রিটমেন্ট উপরে বা কনস্টিটিউশনাল সিমটমস ধরে চিকিৎসা করার সুযোগ পাবেন। কিন্তু প্রথম থেকেই এইটা কিরকম, না, উনি তো প্রথম আই স্পেশালিস্টের কাছে গিয়ে অপারেশন না ওই পর্যন্ত হয়ে গেছে, কিন্তু এটা হচ্ছে কি আফটার অপারেশন, ওই যে কর্নিয়া গ্রাফটিংটা হয়ে গেল, তারপরে তার যে পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন, এইটা হলো এইটা। তা যেহেতু একটা সার্জারির ব্যাপার থাকলে আমরা দেখি যে স্ট্যাফিসেগ্রে ওয়ান অফ দেম,
এবং কনস্টিটিউশনাল ইফেক্ট অফ উন্ড, এখানেও কিন্তু একটা স্ট্যাফিস্যাগ্রা একটা বড় ওষুধ। এবং আমরা অনেক সময় দেখেছি যে পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন অনেক সময় কিন্তু স্ট্যাফিস্যাগ্রায় যায়, সেই হিসেবে আমার একটা অনুমান। আর আপনি যখন পেশেন্টটাকে দেখছেন দেখবেন, তবে বেস্ট যেটা আর কি, যে আগে আই স্পেশালিস্টের কাছে পাঠিয়ে দিয়ে, যদি সেখানেতে তারা আর কিছু আগাতে পারছে না, আর কোনো উপায় নেই এবং রুগী আপনার প্রতি আস্থা রাখছেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই সুযোগটা পেতে পারেন। এটা আমার অভিমত ম্যাডাম। জি আর জি, অনেক অন্যান্য ধন্যবাদ, স্যারদের অনেক ধন্যবাদ। উনি কিন্তু হায়দ্রাবাদে আসা যাওয়া করছিনি, কিন্তু চোখ দিয়ে কমছে না, খালি ওনাকে বলে হ্যাঁ হয়ে যাবে, আস্তে আস্তে হয়ে যাবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কিন্তু পানি পড়াটা কমছে না। উনি কিন্তু আই স্পেশালিস্ট অলরেডি দেখাচ্ছেনি, ওনার আন্ডারে আছেন, কিন্তু এখন হোমিওপ্যাথিটা খাচ্ছেন আর কি, যেহেতু কমে না এই জন্য আর কি। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ধন্যবাদ। আমরা এই পর্বে ডেকে নেব ডক্টর গিরিধর বিশ্বাস স্যারকে। তন্ময়, অনেক কথাই তো বলা হয়ে গেল, আর আমার জন্য তো বেশি কিছু বাকি নেই। আর আমি জাহাঙ্গীর তারপরে আমাদের অর্থপ্রদীপ স্যারের সাথে যে একমত, যে চোখ এমন একটা সেন্সিটিভ, মানে পৃথিবীটা অন্ধকার হয়ে যায় চোখ নষ্ট হয়ে গেলে। তো চোখ নিয়ে খুব বেশি ডিপ সিটেড কিছু হলে আমি মানে ধরে রাখি না, এটা ঘটনা। কিন্তু কিছু তো চিকিৎসা করতেই হয়, যদি ডিপ সিটেড না হয়। আমরা ডিপ সিটেড চিকিৎসাগুলো না করলাম, কিন্তু সাধারণভাবে যখন আমরা কোনো পেশেন্ট পাই যে মূলত ল্যাক্রিমাল ফিস্চুলা, যেখানে চোখে জল পড়ছে প্রচুর, তো সেখানে সহজ করে যদি আমরা ভাবি, খুব কঠিন জায়গায় আমাদের যাওয়ার অনেক মানুষ আছে, কিন্তু আমরা যারা সাধারণ ডাক্তার, তারা আমাদের একটু সহজ করে ভাবতে হবে। চোখে জল পড়ছে, মানে সেই চোখে যদি জল পড়ে, তাহলে জল পড়ার কি ওষুধ, আমাদের সেগুলো একটু দেখতে হবে, তাই না? সেটা হচ্ছে পালসিটিলা থেকে শুরু করে পালসিটিলা থেকে স্যালিসিয়েট থেকে ফ্লোরিক অ্যাসিড। এবার চোখে জল পড়ছে কেন, মানে সেই জল পড়ার রকমটা কি, সেটা কি খুব অ্যাক্রিড, মানে হাজাকর, নাকি জ্বালাকর, নাকি গরম, এগুলো আমাদেরকে একটু দেখতে হবে। দেখে আমরা যদি মানে সেখান থেকে কোনো একটা ওষুধ ব্যবস্থা করতে পারি, তাহলে দেখা যাবে যে আমরা ছোটখাটো জিনিসগুলোকে কিছুটা আমরা চিকিৎসা করে দিতে পারবো। এবং চিকিৎসা করে দিতে পারলে মজার ব্যাপার কি জানেন, হোমিওপ্যাথি চিকিৎসকরা অনেক কিছু করে দেয়, যেটা চিকিৎসাটা যদি হোমিওপ্যাথিতে না হতো, তাহলে কিন্তু এটা অনেকটা গড়াতে গড়াতে অনেক দূর পর্যন্ত চলে যেত। আর যেটা নিয়ে কথা হচ্ছিল যে আমাদের কর্নিয়ার গ্রাফটিং, হ্যাঁ, ওটার ব্যাপারে বাবু আমি একদমই এই ধরনের কিছু চিকিৎসা আমি একদমই করতে চাই না। হ্যাঁ, কেউ যদি বলে যে না ঠিক আছে আপনি একটু দেখুন, কিছুতেই কিছু হচ্ছে না, তো আমার সেরকম অভিজ্ঞতা নেইও, সেরকম পেশেন্ট আমি পাইও নি। তো যাই হোক, আমরা ছোট ব্যাপার অনেক সময় মানে আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে একটা আলোচনা হয় যে অনেক পেশেন্ট হয়তো অনেক দূর পর্যন্ত গড়াতে পারতো, কিন্তু একটা হয়তো পালসেটিলা দিয়ে, বা একটা হয়তো ওই যে ম্যাম বললেন উনি অ্যাকোনাইট একটা দিয়েছিলেন, দিয়ে ভালো হয়েছে। তো সেরকম করে আমরা দেখা যায় যে অনেক কিছু অনেক দূর পর্যন্ত যেটা যেতে পারতো, সেটা হয়তো প্রথমেই মানে সেটা রিকভারি হয়ে গেল। এই ব্যাপারগুলো আমাদের মাথায় রেখে আমাদের ছোটখাটো জায়গা থেকে যদি আমরা চিন্তা করতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক কাজ করতে পারি। হয়তো তাতে আমাদের নাম হবে না, ও তুমি পালসিটিলা দিয়েছো, তুমি কি ফ্লোরিক অ্যাসিড দিয়েছো, তুমি কি সাইলিশিয়া দিয়েছো, তুমি কি অ্যাকোনাইট দিয়েছো। তো এরকম মানে যদি বা মানে হয়ে যায়, তাহলে আপনার নাম হলো না ঠিকই, কিন্তু আপনি নিজে বুঝুন অ্যাজ এ হোমিওপ্যাথ যে আপনি অনেক কিছু বড় কাজ করে ফেলেছেন। এইবারে কথা হচ্ছে, মানে এতক্ষণ সেই কথাগুলো সবাই একটু একটু বলে গেছেন, একটু একটু না অনেকটাই বলে গেছেন।
সেটা হচ্ছে হোয়েন ওয়েল সিলেক্টেড রেমেডিস ফেলস। এখানে আবার সে কেন্ট বলেছেন যে ওয়েল সিলেক্টেড রেমেডি ফেল করে না, কিন্তু কথাগুলো তো আছে। তো সেখানে আমি খুব সোজা সাপটা দেখলাম যে এটা পালসিটিলার কেস বা এটা স্ট্যাপিসেগ্রিয়ার কেস বা এটা হিপাসালফারের কেস যখন হচ্ছে না, মানে আমাদের কি হয়, অভাব আমাদেরকে জিজ্ঞাসা এনে দেয় যে কেন হচ্ছে না। তো সেখানে তখন আমরা কনস্টিটিউশন মেডিসিন খুঁজি, তার ফ্যামিলি হিস্ট্রি খুঁজি, তার পার্সোনাল হিস্ট্রি খুঁজি, তার পাস্ট হিস্ট্রি খুঁজি। খুঁজতে 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 হয়তো দেখা যাবে এমন কোনো ওষুধের কাছে আমরা চলে গেলাম যেটা হয়তো মানে সেই ডিপ সিডেড মেডিসিন, সেই মায়োজমেটিক মেডিসিন এই জায়গায় আসতে পারে। তো আমাদেরকে মাথাটা ঠান্ডা রেখে যদি ভাবতে পারি, তাহলে কিছু না কিছু কাজ তো হয়। আর কিছু না কিছু কাজ সবারই কিন্তু কিছু না কিছু নিয়েই বেঁচে আছে। সবাই যে একেবারে মানে সব সারিয়ে দিচ্ছে আদৌ এটা ব্যাপার নয়। ধন্যবাদ আমাদের নীলকমল বর্মন স্যারকে, ধন্যবাদ অজয় ভাইকে, ধন্যবাদ আমাদের পার্থপ্রদীপ স্যারকে, আরো যারা আছেন মানে পাগলের বকবকানি শুনলেন, তাদেরকে সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করলাম। নমস্কার। ধন্যবাদ স্যার। এমডি সোহেল রানা, আপনি হ্যান্ড রাইজ করেছেন। আপনার প্রশ্নটি রাখুন, প্রশ্নটি অবশ্যই যেন আজকের বিষয় সম্পর্কিত হয় এই অনুরোধ রইল। হ্যাঁ জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আমার একজন কলিগ আর কি, আমি একটা ওষুধ দিয়েছিলাম, ওনার চোখ দিয়ে পানি পড়ে, অনবরত পানি পড়ে। তো আমি ওনার হিস্ট্রি নিয়েছিলাম, তো উনি বলেছে যে ওনার চোখে নাকি বালি ঢুকেছিল। একদিন ওই জানলায় যে ধুলোবালি থাকে ওইখানে ফু দিছিল, যখন ফু দিছে তখন ওনার চোখে বালি পড়ছে, এরপরে থেকে ওনার চোখ দিয়ে পানি পড়ে। তো এটি নিয়ে, এই হিস্ট্রিটা নিয়ে আমি ওনাকে সালিশিয়া দিয়েছিলাম স্যার। দেওয়ার পরে ওনার ব্যাক পেন শুরু হয়ে গেছে, তারপরে উনি আবার সালিশিয়া বন্ধ করে দিয়েছে, আর মানে আমার ওষুধটা আর চালায় না। আমি ব্যাক পেনটা হওয়ার কারণটা বুঝতে পারি নাই স্যার। পরে উনি ওষুধটা বন্ধ করে দিছে। তো আমার ওষুধটা কি সিলেকশনটা ঠিক ছিল কিনা এটা জানতে চাচ্ছিলাম আর কি। আপনি সাইলিশিয়া সিলেকশন করলেন কি, মানে কি ধরে সিলেকশন করলেন সেটার বিষয়? ওনার চোখে নাকি বালি পড়েছে, তো আমি ভাবলাম যে হয়তো বালি চোখে আটকে আছে, এরকম মনে হচ্ছে আর কি, এই জন্য। এখন হয়তো যেহেতু সাইলিশিয়া দেওয়ার পরে আপনার রোগীর যেটা হচ্ছে যে কমপ্লেন নিয়ে আপনার কাছে এসেছিল সেটার ইমপ্রুভমেন্ট হয়নি, উল্টো আরো অন্য সমস্যা দেখা দিয়েছে, আপনার ওষুধ সিলেকশন ভুল হয়েছে, এটাই বোঝা যায় অ্যাকর্ডিং টু 12 অবজারভেশন। সেক্ষেত্রে আপনি আবার রিকেস্টেকিং করেন, করে ওষুধ সিলেকশন করেন, এটুকুই আমার জ্ঞানে বলে। আর এর আগে যে ম্যাডাম বলেছিলেন যে কর্নিয়া ট্রান্সপ্ল্যান্ট করার পরে ওনার চোখে সমস্যা হচ্ছে, বিষয়টি হচ্ছে যেটা স্যাররা বললেন যে কর্নিয়া একজন মৃত ব্যক্তির কাছ থেকে দান করাই। আমাদের বডিতে যেটাই বাইরের যে জিনিসটাই ঢোকানো হোক না কেন, সেটা ইটস এ ফরেন বডি হিসেবে আমাদের বডি সাসপেক্ট করে, এবং সেই ক্ষেত্রে অ্যান্টিবডি যে রিয়াকশন যেটা হয়, হ্যাঁ, হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন হয়, যার জন্য হয়তো তার চোখের জ্বালা পোড়া হতে পারে, বা চোখে যেটা ল্যাক্রিমেশন হচ্ছে বা পানি পড়া হচ্ছে, এটা হতে পারে। সেই ক্ষেত্রে আসলে ওনারা ওই অ্যান্টিহিস্টামিন গ্রুপের বা এই জাতীয় ট্রিটমেন্ট বা আই ড্রপ দিতে থাকবে, এটুকুই বুঝি। আর হোমিওপ্যাথির বড় একটি অস্ত্র, যেটা শ্রদ্ধেয় নীলকমল স্যার বারবারই বলেন, বা পার্থপ্রদীপ স্যার বা গিরিধর স্যার বলেন, যে কনস্টিটিউশন, রোগীকে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট দিতে থাকেন, দেখবেন একটা সময় ওনার ওই বিষয়টি সহ্য ক্ষমতার মধ্যে চলে আসবে বা প্রবণতাটা কিছুটা কমে যাবে, তাতে রোগীটা ভালো থাকবে। এতটুকুই বলবো। ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ সো ডক্টর মাচ। পার্থপ্রদীপ চৌধুরী স্যার হ্যান্ড রাইজ করেছেন, বলুন স্যার। হ্যাঁ, আমি একটা আপনাদের শেয়ার করার জন্য আর কি, এটা রবিন মার্ফির আয়ে ওইটা দেখছিলাম আর কি, ওটা হারিয়ে ফেললাম আমার। আচ্ছা, ওটা বলছি। হ্যাঁ, কেউ যদি কিছু বলে আমি ওটাকে দেখে বলছি আবার।
কেউ যদি কিছু বলে বলুক, আমি ওটা খুঁজে নিই একটু। হ্যাঁ হ্যাঁ স্যার আপনি একবার আনমিউট করুন। আচ্ছা, এই যে পেয়েছি। হ্যাঁ আচ্ছা হ্যাঁ বলুন। পেয়েছি, ওটা আয়ের ওই যে রবিন মার্ফি, এইটা আয়ের ইনজুরিজ আই, তাতে ওই আপনার রয়েছে সার্জারি কমপ্লিকেশন অফ আইজ আফটার, আর ওর নিচে উন্ডস ফ্রম কাটস সার্জারি এটসেট্রা। এই ক্ষেত্রে এই আপনি একটা পেয়ে যাবেন আমার বইতে 545 546 পাতার রবিন মার্ফির এটা একটা কিন্তু ধরেছে, যদিও এটা সরাসরি কর্নিয়া গ্রাফটিং এর কথা বলেনি, কিন্তু যেহেতু একটা ইনজুরি সার্জারি কমপ্লিকেশন অফ আইজ আফটার আর উন্ডস ফ্রম কাটস সার্জারি এটসেট্রা, ওর মধ্যেই আর কি এই দুটো রয়েছে ওই ইনজুরির সাব রুব্রিক হিসেবে আর কি। সেই ক্ষেত্রে বোল্ড টাইপের লেখা যেটা ওই স্ট্যাপিস্যাগ্রে আর ক্যালেন্ডুলা কেমন। এছাড়া আরো অনেক ওষুধ রয়েছে, আর্ডিকা রয়েছে, অ্যাসারপাডিয়া, ব্রায়োনিয়া, ক্যালেন্ডুলা, ক্রোকাস, হাইপেরিকাম, ইগনেসিয়া, লিডাম, রাস্টক্স, সেন্না, স্ট্যাপিস্যাগ্রিয়া। এইটা হচ্ছে সার্জারি কমপ্লিকেশনস অফ আইজ আফটার, আর উন্ডস ফ্রম কাট সার্জারি এটসেট্রা অ্যাকোনাইট, আর্নিকা, ক্যালেন্ডুলা, ইউফ্রেসিয়া, হাইপেরিকাম আর স্ট্যাপিস্যাগ্রিয়া। এখানে এই কটা ওষুধের সাজেশন করছেন রবিন মার্ফি কেমন। এই তথ্যটা জানাবার জন্য আমি আর একবার হ্যান্ড রাইজ করে বললাম। ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ স্যার আপনার মূল্যবান সংযোজনের জন্য। আমরা আজকের আলোচনা আনুষ্ঠানিকভাবে শেষ করব। তার আগে এস.এম. জাহাঙ্গীর স্যারের কাছে একটা ছোট্ট প্রশ্ন আছে। আমি পূর্বোত্তর যে আলোচনা যেগুলো হয়ে এলো, এতে আমার যেটা মনে হয়েছে স্যার, যেটা হয়তো অনেকেই করেন বা ভাবেন, যে সাধারণত মাছের কাঁটা মতো ফরেন বডি ওয়ার্ক করতে অনেকে সাইলেশিয়া প্রয়োগ করেন। চোখের ক্ষেত্রে এই একই পদ্ধতি ব্যবহার করতে গেলে বা এই খুব কম ভাবনা চিন্তা করে বা খুব কম অ্যাঙ্গেলের উপর বিচার করলে এই সাইলেশিয়া প্রয়োগ করলে কি সমস্যা হতে পারে সেটা আপনি যদি বলেন একটু। স্যার মাছের কাটাই সাইলেশিয়া দিতে হবে এটার কোনো বাধ্যবাধকতা নেই, যদিও অনেক স্কলাররা এটা বলে গেছেন, কিন্তু এটি নিয়ে দ্বিমত আছে। আর চোখের ক্ষেত্রে তো সব স্যারই বলেছেন যে এটা দেখেন আপনার একটা হাত কেটে ফেলে দিলে কোনো সমস্যা নেই, কিন্তু একটা চোখ কেটে ফেলে দিলে কিন্তু চোখটা নষ্ট হয়ে গেলে, এটি আপনি নিজেই কল্পনা করেন, চোখটা আপনি একটা গামছা দিয়ে বেঁধে রাখলে, স্যার অ্যানাগিলিস তো আছেই স্যার, আপনি কিন্তু নিজেকেই অনুধাবন করতে পারবেন একদম চোখে দৃষ্টিহীন মানুষের যে অবস্থাটি। সেক্ষেত্রে সিমটম আসলে যেদিকে আপনাকে প্রডিউস করে, শ্রদ্ধেয় নীলকমল স্যার আমাদেরকে অলরেডি বলেও দিয়েছেন যে অ্যানাগিলিসকে আমরা চিন্তা করতে পারি, সেটি আপনি মাথায় নিতে পারেন। তবে অবশ্যই সিমটম আমাদের একটি বড় অস্ত্র। হ্যাঁ, এর সাথেও আমরা কিছু কিছু ক্ষেত্রে, যেমন স্যার আজকের বিষয়টিকে একেবারেই লোকাল সিমটম গুলোকে গুরুত্ব দিয়েছেন খুবই বেশি, হয়তো এটা নিয়ে অনেকেই বিতর্ক তৈরি করতে পারেন যে কেন আমরা মেন্টাল সিমটম নিলাম না। হ্যাঁ, তবে ওই যে বললাম যে আগে আপনি কিছু কিছু জায়গায় প্যালিয়েশনটা মাস্ট হয়ে যায়, তা না হলে রুগী আপনি ধরে রাখাটা কঠিন। কারণ আমরা হোমিওপ্যাথটা কেউ কিন্তু স্পেশালিস্ট না, এটা পৃথিবী সবাই জানে যে আমরা স্পেশালিস্ট। সে ছোট্ট একটা বিষয় নিয়ে এখন একেবারেই মানে সেটা আমাদের এই বাংলাদেশের মতো কথা বলবো, একেবারে প্রান্তিক লেভেলের মানুষও কিন্তু এখন স্পেশালিস্টের কাছে যাওয়ার চিন্তা করে। আপনি অবাক হবেন যে আমাদের দেশে এখন যারা সিম্পল যারা এমবিবিএস, হ্যাঁ, ওনারা কিন্তু চেম্বারে এত পেশেন্ট পান না, একেবারেই পান না। সবাই এখন চিন্তা থাকে যে স্পেশালিস্টের, আমি ইন্ডিয়ার চিত্রটা বলতে পারবো না, আমি বাংলাদেশের চিত্রই বলবো, যে ইভেন মানে আজকে থেকে 12 বছর আগেও আমি যেটা দেখেছি, বড় বড় প্রফেসরের কাছে মানে দেখা যাচ্ছে আমার গ্রাম থেকে রুগী গেলে নিয়ে যেতে হতো, তো স্যারদের পরিচয় দিলে স্যার বলতেন, তা অনেক সময় কিছু কিছু স্যার বলতেন যে আসলে আমাদের অবস্থাটা এমন হয়ে গেছে যে আমাদের একটু সিম্পল পেটে ব্যথা হয়েছে, যে যাবো প্রফেসরের কাছে দেখাবো,
এরকম একটি অবস্থা তৈরি হয়ে গেছে। যাই হোক, সেদিকে না, যার জন্য ওই যে সাইলেশিয়া ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বনের কথাও বলা আছে। কারণ যেমন আপনার চোখের মানে কোনো ফরেন পার্টিকেলকে বা যে কোনো অর্গানের ফরেন পার্টিকেলকে যেমন বের করে দিতে পারে, ঠিক তদ্রূপ আপনার বডির ভিতরে যদি অন্য কোনো ফরেন পার্টিকেল যেটা আপনার বডিতে ইমপ্ল্যান্ট করা থাকে সেটিকেও কিন্তু বের করে দেওয়ার ক্ষমতা রাখতেও পারে। এই বিষয়টিও মাথায় রেখে আসলে ট্রিটমেন্টে যাওয়া উচিত। তন্ময় স্যার, আমি জানি না আপনার প্রশ্নের উত্তর কিভাবে দিলাম, আমাকে যদি বলতেন। আসলে স্যার, প্রশ্নটা আমার নয়, পূর্বোক্ত যারা প্রশ্ন করেছেন সেইখান থেকেই এই প্রশ্নটা আমার উঠে এসেছে। আমার মনে হলো আর কি এই প্রশ্নটার বোধহয় অবতারণার কোথাও দরকার আছে, আপনি যে না হলে আরো বড় ভুল হয়ে যেতে পারে। অ্যানাগেলিসকে চিন্তা করতে পারেন এক নাম্বার। আর গলায় কাটার বিষয়টাতে আমি একটা বিষয় বুঝি, কিছু মনে করবেন না, এটা আপনি যদি সাইলেশিয়া নাও দেন, আপনি ফাইটাম দিলেও ওই গলার কাটা চলে যায়। সত্য কথা, যেটা আমি অনেক পেশেন্টকে দিয়েও দেখেছি। জাস্ট একটা ভয় থাকে, এছাড়া আর কিছু না। হ্যাঁ, ডক্টর গীতা বিশ্বাস স্যার, আপনি কিছু বলবেন? হ্যাঁ, আমি জাহাঙ্গীরের সাথে একটু কথা বলি। জাহাঙ্গীর, যদি কোনো ধরো একটু এখন আর সার বলছি না, তো ধরো একটু লোহার গুঁড়ো টুড়ো যদি পড়ে, আমি শুনেছিলাম যে আই স্পেশালিস্টরা নাকি অনেক সময় মানে ম্যাগনেট দিয়েও ওটাকে রিমুভ করার চেষ্টা করে। যদি ধরো সুপারফিশিয়ালি মানে করছে, খুব হয়তো সামান্য একটু বিধে আছে, এটা কি ঠিকঠাক? এটা একটু তোমার কাছে শুনতে চাই। স্যার, ওনারা করেন এটা, জাস্ট মানে এটা হচ্ছে পেরিফেরি লেভেলে ইমার্জেন্সি হিসাবে ওনারা করেন। তাছাড়া ওনারা জাস্ট আই ড্রপ দেন, আই ড্রপ দিলে চলে যায় স্যার। আচ্ছা আচ্ছা, আই ড্রপ দিলে অনেক সময় ওটা চলে যায়। আর ওনারা সবসময় একটি কথাই বলেন, আমি বেশ কয়েকজন আই স্পেশালিস্টের সাথে শুনেছি, যে আপনি প্রচুর পানি দেন, চোখ রগড়াবেন না, মানে চোখ চুলকাবেন না, পানি দিতে থাকেন, আস্তে আস্তে বের হয়ে যাবে। এমনিতে তো ফরেন বডি শরীরের নিজেই বের করে দেওয়ার একটা প্রবণতা থাকে। তো আমরা অ্যানাগেলিস খাই, সাইলেশিয়া খাই, যাই খাই, আর তাহলে হয়তো একদিন লাগবে, ওষুধ খেলে একটু প্রমোট করে। ওখানে কি হয়, কাঁটা ফুটলে সেই কাঁটার চারপাশ দিয়ে একটা পুঁজ সৃষ্টি হয়। এমনিতে খাবার ঠেলায় যদি চলে যায়, আমরা মায়েরা বলতো দলা ভাত দলা করে গিলে ফেল আস্তে আস্তে, তাহলে দেখবি চলে যাবে। তো সেরকম করে গেল তো গেল। আর যদি সত্যি সত্যি ফুটেই থাকে, তাহলে ওই কাঁটাটার চারপাশ দিয়ে একটা, যেখানটা ফুটে আছে সেখানে একটা পাস ফর্মেশন হয়। পাস ফর্মেশন হলে সে তারপর আমরা যখন খাই সেটা নিচে নেমে যায়। এবার এমন কাঁটা যদি হয় যে বিশাল বড় কাঁটা, সেটা মানে পেশেন্ট হয়ে গেল, পাগলের মতো করছে, তাদের ব্যথায় যন্ত্রণায়, তখন তাকে অবশ্যই ফোরসেপ করতে হবে। যারা ইএনটি সার্জন আছে তাদের কাছে গিয়ে ওটা ফোরসেপ দিয়ে বের করে ফেলা, এইগুলো। আর তা না হলে এমনিতেই বেরিয়ে যেতে পারে। বডির তো নিজের একটা আছে, রিমুভ করার, ফরেন বডি রিমুভ করার তো একটা প্রসেস আছে। আর শুধু ওষুধ না, সাইলিশিয়াম না, অ্যানাগেলিসও না, হিপাসালফার হতে পারে। হ্যাঁ, তারপরে একজন তো বললো নাইট্রিক অ্যাসিড দিয়ে সে গলার কাঁটা বের করেছে, তার পেশেন্টের কন্ডিশনটা ছিল নাইট্রিক অ্যাসিডের মতো, আর কিছু সিমটম ছিল। তো সে নাইট্রিক অ্যাসিডে যাক বা না যাক, সে কিছুক্ষণ অপেক্ষা করলে যদি বেরিয়ে যাওয়ার মতো হয়, তাহলে দেখা যাবে একদিন দেড় দিনের মধ্যে ওটা বেরিয়ে গেল। এখন আমরা ওষুধ দিয়ে কি হয়, ওই যে সাপুরেশন যে প্রসেসটা, সেই সাপুরেটিভ প্রসেসটা একটু মানে ত্বরান্বিত হয়, তাড়াতাড়ি হয়, এই আর কি, এছাড়া আর কিছু নয়। আর চোখের ব্যাপারে আমাদের অবশ্যই যদি কিছু ফুটে টুটে যায়, তাহলে আই সার্জনদের কাছে যাওয়া। আর অবশ্যই হ্যাঁ, একটা ডলাডলি না করে মানে জলের ঝাপটা দেওয়া বা জলটা আস্তে আস্তে জল দেওয়া, দিলে পরে দেখা যাবে যে অনেক সময় বেরিয়ে আসে। ধন্যবাদ। মনে হলো যে এটা বোধহয় বলার দরকার। হ্যাঁ 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 স্যার, অবশ্যই ধন্যবাদ। আমরা আমাদের আলোচনা আনুষ্ঠানিকভাবে শেষ করব, কিন্তু একটু অজয় স্যারের কথা শুনে নেব। স্যার। হ্যাঁ, যেটা সাইলেশিয়া নিয়ে যে তোমার প্রশ্নটা তুমি করেছিলে, আমার যতটুকু জানা আছে, যদি আমরা সাইলেশিয়া
ব্যবহার করতে যাই, সেখানে সে কাটা কুটো বা যাই হোক, সেখানে আমাদের একটুখানি ফ্যামিলি হিস্ট্রিটা দেখে নেওয়া দরকার, তার কোন রকম টিউবারকুলার হিস্ট্রি আছে কিনা। যদি থাকে তাহলে সেখানে কিন্তু একটা মারাত্মক রূপ ধারণ করতে পারে। এটা হচ্ছে একটা। আর দুই হচ্ছে সাইলেসিয়ার প্যাথোফিজিওলজি দেখি, সাইলেসিয়ার পুঁজ তৈরি করার ক্ষমতা খুব বেশি, এটা আমরা সবাই জানি। সাইলেসিয়া পুঁজ উৎপাদন করতে পারে। তাহলে কি হচ্ছে, একটা ফরেন বডি কোনো টিস্যুর মধ্যে গিয়ে সে ফিট করেছে, সেখানে ফুটে আছে, কি করে সে সেখানে সাইলেসিয়া খেলে সেই টিস্যুটার মধ্যে সে একটু পাস ফর্ম করছে। পাস ফর্ম করলে সামান্য যদি একটু পাস সোয়েলিং হয়ে যায় সেই জায়গাটায়, এবং সেখানে যদি পাস ফর্ম করে, অটোমেটিক্যালি মাছের কাঁটা বলি আর যাই বলি সেটা গলে যায় না, সেটা তখন থেকে আলগা হয়ে যায়, গলাটা আলগা হয়ে যায়। এবং আমাদের গলায় যখন মাছের কাঁটা ফোটে, সেটা কিন্তু সেই আলগা হয়ে গেলে জল খাচ্ছি, খাবার খাচ্ছি, তার টাচে ওটা বেরিয়ে চলে যায়। এটা আমার যেটুকু মনে হচ্ছে যে প্যাথোফিজিওলজি সাইলেসিয়ার যার জন্য আমাদের সাইলেসিয়া খেলে কাঁটা বেরিয়ে যায়। সাইলেসিয়া না খেলেও কাঁটা বেরিয়ে যেত, কারণ কাঁটাটা যেখানে ঢুকেছে সেখানটা সে একটা ইনফ্লামেশন তৈরি করবে। যখনই সেখানে ইনফ্লামেশন তৈরি করবে তখন সেখান থেকে জল বা খাবার কিছু খেতে 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 ওটা বেরিয়ে চলে যাবে। এটা হচ্ছে নাম্বার ওয়ান। যদি সে ডিপ সিটেড হয়ে যায় তাহলে কিন্তু তখন তাকে সার্জারির জায়গায় যেতে হবে। আমাদের কি পেটের ভেতরে কাঁটা গিয়ে লাগতে পারে না? তখন তো সেটা ফিল করতে পারি না, সেখানে একটা ব্যথা সমান অনুভূতি হয়। এবং যেহেতু আমাদের স্টমাক থেকে শুরু করে ইন্টেস্টিনের মধ্যখানে সবসময় সেখান দিয়ে খাবার পাস হচ্ছে, যা পাস হচ্ছে সেটা তার ধাক্কাতে সে বেরিয়ে চলে যাচ্ছে, এইটুকুই বলার। আর চোখের মধ্যে বালি পড়ুক যাই পড়ুক, সেখানে যে আমি সাইলেসিয়া দিয়ে বের করে দেবো এরকম কিছু নেই। সাইলেসিয়া যদি লক্ষণ পাওয়া যায় তাহলেই সাইলেসিয়া দেবে, না হলে সাইলেসিয়া কেন অকারণ দিতে যাবো সেটা দেখতে হবে না। আর ল্যাক্রিমাল স্যাক থেকে তার ডিসচার্জ হচ্ছে সবসময়, তো সেখানটায় আমি সাইলেসিয়া দিয়ে শুকিয়ে দেওয়া হয়, ফোড়া হলে শুকিয়ে দেওয়া হয়, সেই জন্য সাইলেসিয়া দিয়ে দিলাম, তাহলে ওখান থেকে ইয়েটা ব্লিডিংটা কমে যাবে, এটা বোধ হয় ঠিক না। দেখতে হবে সেখানে সাইলেসিয়ার উপযুক্ত কিনা, তবে গিয়ে আমি সাইলেসিয়া দেবো, এটা চিন্তা করলেই মনে হয় ভালো। ওভারঅল আমি সবার আগেই এটা বলেছি, এখনো সে একই কথা বলছি, চোখ নিয়ে আমাদের মনে হয় 2 থেকে 3 দিন দেখা ম্যাক্সিমাম, এবং তারপরে আমাদের যদি মনে হয় যে না এটাকে আমার আই স্পেশালিস্টকে পাঠানো দরকার, আই স্পেশালিস্ট যখন সেটা যা কিছু ট্রিটমেন্ট করার পরেও যদি তিনি মনে করছে যে না আমি দীর্ঘদিন ধরে এখানে দেখাচ্ছি কিন্তু আমার কোনো লাভ হচ্ছে না সেরকম, তখন যদি আমাদের কাছে আসে, সেই ক্ষেত্রে যার নেই কোনো গতি সে করে হোমিওপ্যাথি, এটা পেশেন্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। পেশেন্ট তখন বলবে আমি তো অনেক করলাম, এবার আপনার হাতে মরি বাঁচি অন্ধ হই যা হয়, তখন আপনি দেখুন। তখন সেখানে নিশ্চয়ই আমরা দেখবো, আমাদের দেখা উচিত বিং এ ডক্টর, সেটা তখন আমরা হিস্ট্রি নিয়ে তার পাস্ট হিস্ট্রি কি আছে, এবং যে কথাটা বারবার প্রত্যেকের কথা থেকেই বেরিয়ে এসছে আমাদের হোমিওপ্যাথিতে, আমাদের আফটার সার্জারি যে কোনো কমপ্লিকেশন অ্যারাইজ করলে সেখানে আমরা স্ট্যাটিস্টিক দিয়ে খুব ভালো রেজাল্ট পাই। সেটা আফটার সার্জারি মেন্টালি যদি ডিস্টারবেন্স কিছু হয় তাতেও দেখেছি সাইলেসিয়া স্ট্যাটিস্টিক দিয়ে আমরা অনেক ভালো রেজাল্ট পাই। তো সেই দিক দিয়ে যদি পেশেন্ট আমাদের সুযোগ দেয় নিশ্চয়ই আমরা পেশেন্টের ট্রিটমেন্ট করবো। তাও ট্রিটমেন্ট করার ক্ষেত্রে কিন্তু আমাদেরকে ভালো করে কেস হিস্ট্রিটা নিতে হবে, তার কবে থেকে কি হচ্ছে পুরো কেস হিস্ট্রি যদি ভালো করে সাজাতে পারি তাহলে মনে হয় ছবিটা আমাদের কাছে একটা মেডিসিনের সঙ্গে এখানে ইয়ে করে রিলেট করবে। শুধু ওই ইয়ে যেহেতু ড্রেনেজ হচ্ছে ল্যাক্রিমাল স্যাক থেকে আমি সেখানে সাইলেসিয়া দিয়ে দেবো, আমার মনে হয় এটা ঠিক না। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি। অসংখ্য ধন্যবাদ স্যার। আমাদের আজকের সময় অলরেডি ভারতীয় সময় 11:06 হয়ে গেছে। আমরা আজকের আলোচনা আনুষ্ঠানিকভাবে এখানে শেষ করলাম। সকলকে আরেকবার ধন্যবাদ জানাই আমাদের আজকের আলোচক ডক্টর নীলকমল বর্মন স্যারকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হোমিও উদ্দীপনার সঙ্গে জুড়ে থাকুন। শুভরাত্রি।